আচ্ছা, আপনারা রেসপন্স ভালো করলে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রেসপন্স স্লো হলে 8টা 9টা 10টা বাজতে পারে। তো আমি প্রতি টপিক পড়াবো, এরপর পড়া ধরবো। যদি রেসপন্স ভালো হয় খুবই তাড়াতাড়ি ক্লাস শেষ হবে আশা করি। আসসালামু আলাইকুম, যারা অনলাইনে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফার্মাকোলজি ক্লাসে। যদিও আমার মনে হয় কেউ খুশি মনে ক্লাস করতে রাজি হন না আসলে। তার উপর বেশিক্ষণ জেনারেল এবং সিস্টেমিক ফার্মা অনেক লং একটা ক্লাস, কেউ আসলে খুব কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন না। তবে চেষ্টা করব ইনশাল্লাহ যে পুরোপুরি একটা গাইডলাইন দিয়ে দিতে, আর আমি পুরোটা শীট পড়ায় দিব। কোনো সমস্যা নাই, বুঝায় দিব। কিন্তু পরীক্ষার আগে, পরীক্ষার 15-20 দিন আগে অথবা রিভিশন দেওয়ার টাইমে আপনি কি পড়বেন সেটা আমি প্রথমেই কন্টেন্ট ধরে দাগায় দিব। সো সেই দাগায় দেওয়ার একটা, সবাই এখন শীট খুব মনোযোগ দিয়ে খুলবে। আচ্ছা, সেই দাগায় দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যেই টপিক গুলো দাগায় দিব, আমি আশা করব আপনারা যারা ভালো মতো সিরিয়াসলি প্রিপারেশন নিবেন তারা এই দাগানো টপিকটা নোট করে ফেলবেন। কারণ কারণ হচ্ছে অ্যানাটমি, ফিজিও, বায়োকেমিস্ট্রি, প্যাথো, আপনার গাইনির সাথে ফার্মা যে কই হারায় যাবে, রিভিশনের সময় আপনার ফার্মাশিটের কথা মনেই থাকবে না। এটা আমারও ছিল না, ঠিক আছে? ধাক্কা খেয়েই তো আপনাকে এই অ্যাডভাইসটা দিচ্ছি। সো প্রথমবার ছিল না, দ্বিতীয়বার ছিল। সো আপনি হচ্ছেন একটা নোট করে ফেলবেন, বেশি পেজ লাগবে না আশা করি। জেনারেল ফার্মাকোলজি হায়েস্ট 4 থেকে 5 পেজে আপনার নোট কমপ্লিট হয়ে যাবে। সিস্টেমিক ফার্মাকোলজি হায়েস্ট 2 পেজ। সো আপনি নেক্সট ক্লাসে যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় পুরো শীট পড়বেন, কিন্তু আপনার যে এফসিপিএস পরীক্ষা বিসিপিএস এ দিবেন তার আগে হচ্ছে এই নোটটা পড়বেন। এই যে এত বড় একটা বয়ান দিলাম, এটা যদি আপনারা এক্সিকিউট করেন খুব খুশি হব। যাই হোক, যদিও আমি গাইনির ক্লাস নিচ্ছি এবং টপিক ফার্মা, আমি দুইটার কোনোটার সাথেই জড়িত না। আমি গাইনিরও মানুষ না, ফার্মাকোলজিরও মানুষ না, আমি সার্জারির মানুষ। ঢাকা মেডিকেলে রেজিস্টার পোস্টে আছি, আর এফসিপিএস পার্ট 1 আর এমআরসিএস পার্টে করেছি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে, আপনারা যারা অনলাইনে আছেন আশা করি এই শীট সবার কাছে আছে। পেজ নং 1, জেনারেল ফার্মাকোলজি কন্টেন্ট। পেজ নং 1, জেনারেল ফার্মাকোলজি কন্টেন্ট। এখন হচ্ছে নোট করার টপিক দাগায় দিচ্ছি, সেটা হচ্ছে টপিক নং 2, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। টপিক নং 2, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। টপিক 3, অ্যাবজর্পশন। টপিক 3, অ্যাবজর্পশন। টপিক 4, বায়ো অ্যাভেইলেবিলিটি। টপিক 2, 3, 4। দেন টপিক 6, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। টপিক 6, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। টপিক 10, বায়োট্রান্সফরমেশন। 11, এনজাইম ইন্ডাকশন। 12, এনজাইম ইনহিবিশন। 16, অটোনমিক নার্ভাস সিস্টেম। 20, ফাংশন অফ অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। সো জেনারেল ফার্মাকোলজির কন্টেন্ট পেজ নং 1 এর আপনি যেই টপিকগুলো নোট করে পরীক্ষার আগে অবশ্যই রিভাইজ করে যাবেন, সেই টপিক হচ্ছে 2, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। 3, অ্যাবজর্পশন। 4, বায়ো অ্যাভেইলেবিলিটি। 6, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। 10, বায়োট্রান্সফরমেশন। 11, এনজাইম ইন্ডাকশন। 12, এনজাইম ইনহিবিশন। 16, অটোনমিক নার্ভাস সিস্টেম। অ্যান্ড 20, ফাংশন অফ অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। সো আমার জেনারেল ফার্মাকোলজি পড়ানো শেষ, তাই না? তাহলে ক্লাস কত ছোট হয়ে গেল। এখন হচ্ছে সিস্টেমিক ফার্মাকোলজি কন্টেন্ট, পেজ নং 2, সিস্টেমিক ফার্মাকোলজি কন্টেন্ট। আচ্ছা, এখন আসি হচ্ছে 1 নাম্বার টপিকের সিএনএস ফার্মাকোলজি। তার নিচে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ লেখা আছে, তার পাশে আপনি ব্র্যাকেট দিয়ে লিখেন টিসিএ। ব্র্যাকেট দিয়ে লেখেন টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টের শর্ট ফর্ম, অবলিক এসএসআরআই। এসএসআরআই। সো আপনি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের টিসি এবং এসএসআরআই এর ডিফারেন্স যেটা, সেটা অবশ্যই পড়বেন। দেন হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট, 3টা পয়েন্ট পরে দেখেন। অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট। নেক্সট হচ্ছে পয়েন্ট নং 2, মাইগ্রেন প্রোফাইলেক্সিস। পয়েন্ট নং 2, মাইগ্রেন প্রোফাইলেক্সিস। আপু এটা কোথায়? সিস্টেমিক ফার্মাকোলজি কন্টেন্ট, পেজ নং 2। জি। আচ্ছা, সো 1 নাম্বার টপিকের সিএনএস ফার্মাকোলজির আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগে ব্র্যাকেটে টিসি অবলিক এসএসআরআই লিখবো,
আর অ্যান্টিকনভালসেন্ট। নেক্সট হচ্ছে টপিক নং 2 মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস। টপিক নং 4 সিভিএস ফার্মাকোলজি। সিভিএস ফার্মাকোলজি আমি কিছুই পড়াবো না। কেন পড়াবো না? কারণ হচ্ছে জেস্টেশনাল হাইপার টেনশন আপনারা যেখান থেকে পড়েন, দত্ত জ্যাভকর, সেখান থেকে আপনারা ডিটেলস পড়বেন। তারপরেও আমি ফিজিওলজি টাইপ কিছু জিনিস জাস্ট একটু আলোচনা করে দিব, প্রিলোড আফটার লোড, কিভাবে আমরা হার্ট ফেলিয়ার ট্রিটমেন্ট করি, এটার ফিজিওলজি টাইপটা আমি আলোচনা করে দিব। 5 রেনাল ফার্মাকোলজি, তার পাশে লিখেন রেনাল ফিজিওলজি। রেনাল ফার্মাকোলজি, তার পাশে লিখেন রেনাল ফিজিওলজি। সো রেনাল ফার্মাকোলজি আপনাকে এই শীট থেকে পড়তে হবে না, আপনি রেনাল ফিজিওলজি ডায়াবেটিস যেটা ফিজিওলজিতে পড়ছিলেন সেইটারই কপি পেস্ট এখানে দেয়া আছে, সো এটা বাদ। 6 রেসপিরেটরি ফার্মাকোলজি, ব্রোঙ্কিয়াল অ্যাজমা। ব্রোঙ্কিয়াল অ্যাজমা এটা আপনি দাগাবেন অ্যান্টি টিবি ড্রাগ, ব্রোঙ্কিয়াল অ্যাজমা অ্যান্টি টিবি ড্রাগ। দেন হচ্ছে 8 এন্ডোক্রাইন ফার্মাকোলজি। 8 এন্ডোক্রাইন ফার্মাকোলজি, এইটাও আমি পড়াবো না। কেন পড়াবো না? কারণ জিডিএম আপনারা পড়েন ডিটেলস, সেটা আপনাদের ওইখান থেকেই পড়তে হবে। এটা হচ্ছে জাস্ট রেসিডেন্সি টপিক, যেটা আপনাদের মানে বিসিপিএস এর প্রশ্নে এটা আসে না। দেন 9 ড্রাগ অ্যাক্টিন ব্লাড ডিসঅর্ডার, তার পাশে কি লিখবেন? ব্লাড ফিজিওলজি, ব্লাড ফিজিওলজি। 10 অ্যান্টিবায়োটিক, তার পাশে কি লিখবেন? মাইক্রোবায়োলজি। সো বুঝতেই পারতেছেন প্রথমে যে আমি বলছি সিস্টেমিক ফার্মাকোলজি 2 পেজে শেষ হবে, কিভাবে শেষ হবে। নেক্সট হচ্ছে 12 অ্যানালজেসিক আর 13 অ্যানেস্থেটিক, এই দুইটা আমি পড়াবো এবং এই দুইটা আপনি নোট করবেন। সো আমি আবার সামারি করতেছি, সিস্টেমিক ফার্মাকোলজি কন্টেন্ট পেজ নং 1 এ আপনি এখন নোটে কি কি লিখবেন সেটা আবার রিপিট করতেছি। নোটে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ টিসিএ এসএসআরআইটা লিখবেন, অ্যান্টি কনভালসেন্টটা লিখবেন, মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস লিখবেন, ব্রোঙ্কিয়াল অ্যাজমা, অ্যান্টি টিবি ড্রাগ লিখবেন, 12 অ্যানালজেসিক, 13 অ্যানেস্থেটিক। জাস্ট এটা হচ্ছে আপনার নোটের টপিক। আর বাকি 5 রেনাল ফার্মাকোলজি, যেটা আপনি ডায়াবেটিস ফিজিওলজি পোর্শন থেকে রিভাইজ করবেন। আর এন্ডোক্রাইন ফার্মাকোলজি, সিভিএস ফার্মাকোলজি, এটা আপনার জিডিএম জিএইচটিএন যেটা আপনি পড়েন দত্ত জেফকট সেখান থেকে পড়বেন। 9 হচ্ছে ড্রাগ অ্যাক্টিন ব্লাড ডিসঅর্ডার, এটা ব্লাড ফিজিওলজি থেকে পড়বেন। 10 অ্যান্টিবায়োটিক মাইক্রো থেকে পড়বেন। সো 12 অ্যানালজেসিক আর 13 হচ্ছে অ্যানেস্থেটিক, এটা আমি পড়াবো। তাহলে তো ক্লাস অলমোস্ট শেষ। আচ্ছা ঠিক আছে, ব্লাড ফিজিওলজি কে ক্লাস নিয়েছিলেন? রিফাত আমার কাছে আমার মাথায় ধরায় দিচ্ছে না, খারাপ। আচ্ছা, এখন আসি হচ্ছে জেনারেল ফার্মাকোলজির। আমি হচ্ছে এখন পড়াবো। আমি সবাইকে প্রথমে কিছু কথা বলি, সেটা হচ্ছে শীটের দিকে এত কনসেন্ট্রেট করে লাভ নাই, হ্যাঁ? আমি পড়াবো, পড়ানোর শেষে আপনাদের শীটে সব দাগায় দিব। সো যখন আমি বলবো তখন আপনারা ডিসকাস করলে বা কনসেন্ট্রেট করলে জিনিসটা সহজ হয়। আচ্ছা এখন আসি যে ফার্মাকোলজি। ফার্মাকোলজি ইজ অল অ্যাবাউট কি? ড্রাগ। তাহলে আপনি কি করবেন? দোকান থেকে একটা ড্রাগ কিনবেন, ড্রাগ কিনে আপনি কি করবেন? মনে করেন একটা লিকুইড ড্রাগ, সেটা আপনি মুখে খেলে হবে? একটা অ্যাম্পুল ভায়াল ভেঙে আপনি মুখে খেলেন, হবে না, তাই না? সো অ্যাপ্রোপ্রিয়েট ফর্মের ড্রাগ অ্যাপ্রোপ্রিয়েট রুটে আপনাকে নিতে হবে। ধরে আমরা একটা ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার পরে সেটা কোথায় যাবে? মনে করেন আপনার মাসেল পেন, খাওয়া শেষে ডিরেক্ট কি মাসেলে যাবে? সো স্টোমাকে যাবে, স্টোমাক থেকে কোথায় যাবে? ব্লাডে যাবে, মানে স্টোমাক ইন্টেস্টাইন দিয়ে সে ব্লাডে যাবে। ব্লাডে যাওয়ার পর সে কি করলো? মাসেলে গেল, মাসেলে গিয়ে কাজ করবে, কাজ করা শেষে সে কি করবে? লিভারে আসবে, লিভারে এসে মেটাবলিজম হবে, হওয়া শেষে সে কিডনি দিয়ে বের হয়ে যাবে। এটাই তো ড্রাগের ইনটেক দেন আউট। এখন আপনার এই যে ড্রাগটা কিছু কিছু জায়গায় লাফালাফি করে, যেমন স্টোমাক থেকেও লাফ দিয়ে কই যাবে? ব্লাড ভেসেলে যাবে, এটা হচ্ছে একটা লাফ দিল। দেন কি করবে? ব্লাড ভেসেল থেকে ও মাসেল একটা লাফ দিবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাফ। ও মাসেলে গিয়ে কাজ শেষ করে আবার তো ব্লাডে এসে আবার লিভারে লাফ দিবে, দেন ব্লাড থেকে আবার কিডনিতে লাফ দিবে। সো এই যে লাফালাফি, এই জিনিসটা হচ্ছে ফার্মাকো কাইনেটিক। তো ড্রাগে লাফ দেওয়া, তাহলে এই যে স্টোমাক থেকে ব্লাডে আসা এই প্রথম লাফকে বলা হয় অ্যাবজর্পশন। ব্লাড থেকে মাসেলে যাওয়া এটাকে কি বলা হয়?
ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড হয়েছে মাসেলে। দেন লিভারে লাভ দেওয়াকে বলা হয় মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন। কিডনিতে লাভ দেওয়াকে কি বলা হয়? এক্সক্রিয়েশন। সো এই চারটা হচ্ছে ফার্মাকো কাইনেটিকের কম্পোনেন্ট। তাহলে ফার্মাকো ডায়নামিক কি? আমরা হচ্ছে বলি না, বা স্যার ম্যাডামরা বেশি বলে যে সে খুব ডায়নামিক সার্জন, স্যারটা খুব ডায়নামিক, ডায়নামিক টিচার। এর মানে হচ্ছে ডায়নামিসিটি মানে হচ্ছে সে কতটা ইফেক্টিভ। সো ফার্মাকো ডায়নামিক মানে হচ্ছে কি তার অ্যাকশন বা রিলেটেড টু মেকানিজম অফ অ্যাকশন। সো আমরা হচ্ছে 3 নাম্বার পেজ, 10th এডিশনের 3rd নাম্বার পেজে একদম উপরে ইন্ট্রোডাকশনে আসি। উপরে ইন্ট্রোডাকশন, ফার্মাকোকাইনেটিক রিলেটেড টু, সবাই রেসপন্স ভালো করলে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো রিলেটেড টু অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিয়েশন অফ ড্রাগ। আর ফার্মাকোডায়নামিক কি? অ্যাকশন আর মেকানিজম অফ অ্যাকশন। এখন আসি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। শীট না, আমি তো বলছি শীটে সব দাগায় দিব। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আপনি এই যে টপিক, এই টপিকের সব জানেন। যেমন আপনি কি জানেন? ওরাল রুট সবচেয়ে কমন। ওরাল রুটের কি কোনো স্পেশাল অ্যাপারেটাস ইনস্ট্রাকশনের দরকার আছে? কোনো দরকার নাই, সবচেয়ে কমন, ইজিলি অ্যাভেলেবল, চিপ সবকিছু। এখন ওরালে সমস্যা আছে কিছু, যেমন এটা হচ্ছে কি, যার ভমিটিং হচ্ছে তাকে কি আমরা ওরাল রুটে দিতে পারবো? পারবো না। আর ওরাল রুটের একটা সমস্যা হচ্ছে কি, যেটা হেপাটিক ফাস্ট মেটাবলিজম হয়। হেপাটিক ফাস্ট মেটাবলিজম একটু পরে পড়ায় দিব। এখন আসি হচ্ছে সাবলিঙ্গুয়াল। দেখেন অলমোস্ট সেম অ্যাজ ওরাল রুট। ভমিটিং হইলে আমরা দিতে পারতেছি না, ইজিলি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা, মানে সমস্যা না, এটা আসলে সুবিধা কি, ওরাল রুটে আমরা কি করি, খাবো, খাওয়ার পর সে ইসোফেগাস, দেন স্টোমাক, দেন ব্লাডে আসতেছে। কিন্তু সাবলিঙ্গুয়াল রুটে আমরা কি করি, ডিরেক্ট ভেইনের উপর ড্রাগটাকে দেই, তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়। সো ওরাল রুটের থেকে অ্যাবজর্পশন কেমন হবে? বেশি হবে, দ্রুত হবে, যাই বলেন। এখন আসি কি পাররেক্টাল রুট। আমাদের এতক্ষণ কথা হয়েছে কি নিয়ে? ভমিটিং নিয়ে। এখন একটা ভমিটিং হচ্ছে একটা পেশেন্ট বা আনকনসাস পেশেন্ট, তার কি পাররেক্টাল রুটে কোনো সমস্যা আছে? ড্রাগ দেওয়া কোনো সমস্যা নেই। সো এটা একটা অ্যাডভান্টেজ। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, পেশেন্ট যদি নন কোঅপারেটিভ হয় আমরা এটা ইউজ করতে পারি না। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আইভি, আইএম, সাবকিউ, ইনহেলেশনাল। দেখেন আইভি রুট, আপনি সব রুটে আপনার টার্গেট ব্লাড কোথায় যাবে? ব্লাডে। আর আইভি রুটে আপনি ড্রাগ কোথায় দিচ্ছেন? ডিরেক্ট ব্লাডে। সো এই যে আমি প্রথমে পড়াইছি যে স্টোমাক থেকে ব্লাডে আসা এই লাফটাকে কি বলা হয়? অ্যাবজর্পশন। আর আপনি আইভি রুটে ডিরেক্ট কি কোথায় দিচ্ছেন? ব্লাডে। তাহলে অ্যাবজর্পশন ফেজ, এটা কি আইভি রুটের পসিবল? সো এটা আমি যেবার পার্ট 1 দেই 2019-এ, সেবার সিঙ্গেল বেস ছিল যে কোন রুটের কোনো অ্যাবজর্পশন ফেজ নাই। সো অ্যান্সার কি? আইভি রুটে কোনো অ্যাবজর্পশন ফেজ নাই। কিন্তু কিছু সমস্যা আছে, যেমন কি এক্সপার্টাইজ লাগবে, অ্যাপারেটাস লাগবে, স্টেরাইল টেকনিক লাগবে। আর দেখেন আমরা ওয়ার্ডে লিখতাম না ইনফিউশন 5% ডিএনএ। যারা এখনো শীটের দিকে খুব মনোযোগ দিচ্ছেন, অনেক কথা আছে যে আমি শীটের বাইরে বলবো, কিন্তু পরে বলে দিব যে লিখে ফেলেন এখানে। সো আমার দিকে একটু কষ্ট করে 2-3 ঘন্টা তাকায় থাকলে ভালো হয়। আচ্ছা, তো আমরা ওয়ার্ডে লিখতাম না ইনফিউশন 5% ডিএনএস 1 লিটার, 5% ডিএ 1 লিটার, নর্মাল স্যালাইন 1 লিটার, আইভি এট দ্য রেট 30 ড্রপস পার মিনিট। তাহলে আপনি চিন্তা করেন তো যে একটা রুট যেখানে কন্টিনিউয়াস 30 ড্রপসে ফ্লুইড যাচ্ছে, এটা শুধুমাত্র আইভি রুটেই আমরা লিখছি, ওয়ার্ডে আইএম সাবকিউ রুটে লিখছি? লিখি নাই। কেন লিখি নাই বলেন তো? এই যে মনে করেন আইএম বা সাবকিউ রুটে আপনি একটা ক্যানুলা করছেন, ক্যানুলা করে একটা স্যালাইন ঝুলাই দিচ্ছেন, তো 15-20 মিনিট পরে কি হবে? এখানে একটা টোপলা হবে, রোগী হচ্ছে কি চিল্লাপাল্লা করবে, এটা আপনাকে কোঅপারেট করবে না। সো এইখান থেকে মেসেজ হচ্ছে লার্জ ভলিউম ওয়াটারি সলিউশন আপনি শুধুমাত্র আইভি রুটেই দিতে পারবেন, আইএম সাবকিউ রুটে এটা পসিবল না। আচ্ছা, এখন আসি আইএম সাবকিউ রুট। আপনি কি করলেন? আইএম বা সাবকিউ একটা ড্রাগ দিলেন, এটা কি হচ্ছে স্লোলি স্লোলি রিলিজ হচ্ছে আর কন্টিনিউয়াস অ্যাবজর্পশন হচ্ছে, তাই না? তাহলে এটার অ্যাবজর্পশন রেটটা কেমন হবে? বেশি হবে, বেটার দেন ওরাল, বাট আইভির মতো না। ঠিক আছে না? আচ্ছা,
এখন আসি হচ্ছে ইনহেলেশনাল রুট। দেখেন আপনি সব রুটে আপনার টার্গেট ছিল ড্রাগ কোথায় যাবে, ব্লাডে যাবে। আর ইনহেলেশনাল রুটে আপনার টার্গেট ড্রাগ কোথায় যাবে, লাংসে যাবে। আপনি দিচ্ছেন কোথায়, দিচ্ছেনও তো লাংসে, তাই না? রেসপিরেটরি ট্র্যাক্টে দিচ্ছেন। সো কোন রুটে ডিরেক্টলি আপনি সাইট অফ অ্যাকশনে ড্রাগ দিবেন, ইনহেলেশন। যেমন আপনার মনে করেন মাসেল পেন, একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম, আপনার মাসেল পেন হচ্ছে আপনি একটা পেন কিলার খাবেন, আপনি কি করবেন, পায়ের কাফ মাসেল খুলে খুলে ব্লাড ভেসেলে ড্রাগটা দিবেন, দিবেন না। কিন্তু ইনহেলেশনাল রুটে দেখেন আপনার ব্রোঙ্কো কনস্ট্রিকশন বা ব্রোঙ্কো ডাইলেটেশন দরকার, আপনি ডিরেক্টলি কোথায় দিচ্ছেন, লাংসে দিচ্ছেন। শেষ। সো 4 নাম্বার পেজে আসি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এন্টারাল, ওরাল, সাবলিঙ্গুয়াল, পাররেক্টাল। ওরাল, সাবলিঙ্গুয়াল, পাররেক্টাল, যা মানে বলছি এটা যদি বুঝে থাকেন আপনার এই পেজ থেকে আসলে পড়ার তেমন কিছু নাই। পারেন্টারাল দেখেন ইন্ট্রাভেনাস, যেটা নাই সেটা হচ্ছে আইভি রুটের পাশে লিখেন নো অ্যাবজর্পশন ফেজ, ইন্ট্রাভেনাসের পাশে নো অ্যাবজর্পশন ফেজ, নো অ্যাবজর্পশন ফেজ। তারপরে কি লিখা দেখেন, র্যাপিড, মোস্ট র্যাপিড ইফেক্ট, লার্জ ভলিউম ওয়াটারি সলিউশন দেয়া যাবে, স্টেরাইল টেকনিক দরকার। আইএম রুটে কি রিজনেবলি র্যাপিড অনসেট, স্লো সাস্টেইনড অ্যাবজর্পশন, লার্জ ভলিউম ক্যান নট বি গিভেন। সাবকিউ রুটে রিজনেবলি র্যাপিড ইফেক্ট, স্লো ইউনিফর্ম সাস্টেইনড অ্যাবজর্পশন, লার্জ ভলিউম দেওয়া যাবে না। ইনহেলেশনাল রুটের 2 নাম্বার লাইন দেখেন, ড্রাগ ডিরেক্টলি ডেলিভার্ড টু সাইট অফ অ্যাকশন। আপনাদের গরম লাগতেছে না? আমার কেন গরম লাগতেছে? আচ্ছা, এখন আসি তারপরের যে টপিকটা, অল্টারনেট রুট টু অ্যাভয়েড হেপাটিক ফাস্ট ফাস্ট মেটাবলিজম। দেখেন তো এখানে কোন রুটের নাম নাই, ওরাল রুটের নাম নাই। গরম লাগতেছে আমার। ওরাল রুটের নাম নাই, এর মানে হচ্ছে সব রুট হেপাটিক, হ্যাঁ হ্যাঁ, সব রুট হেপাটিক ফাস্ট ফাস্ট মেটাবলিজম অ্যাভয়েড করে এক্সেপ্ট ওরাল। এটা আমি প্রথমে বলছিলাম যে ওরাল রুটের হেপাটিক ফাস্ট ফাস্ট মেটাবলিজম ভেরিয়েবল থাকে। এখন আসি 5 নাম্বার পেজের অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন, আচ্ছা 5 নাম্বার পেজে দেখেন অ্যাবজর্পশনে কিছু প্রসেস লেখা আছে, এগুলো আপনাদের সাথে মানে আপনাদের এগুলো পড়াতো, তাই না? সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেটেড ডিফিউশন আমরা জিপি তে পড়ছিলাম, তাই না? জেনারেল ফিজিওলজিতে পড়ছিলাম। কিন্তু আপনাদের এই টপিক থেকে সিঙ্গেল বেসড আসে কোথায়, জিআইটির। জিআইটির আমরা পড়ছিলাম মনে পড়ে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড কোন প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। এই পয়েন্টটা হচ্ছে আপনাদের সিঙ্গেল বেসডে আসে, ঠিক আছে? ফার্মাকোলজির অ্যাবজর্পশন প্রসেস কোন ড্রাগ কোন প্রসেস দিয়ে হয় সেটা আসে না, আসে হচ্ছে জিআইটির থেকে মেটাবলিক প্রোডাক্ট গুলা কিভাবে অ্যাবজর্পশন হয় সেটা আসে। এখন আসি ফ্যাক্টরস। আচ্ছা বলেন, আবার সবাই শীটের দিকে খুব মনোযোগ। আচ্ছা বলেন যে ছোট্ট একটা ড্রাগ, একটা 2 সেন্টিমিটারের ড্রাগ আর একটা হচ্ছে 50 সেন্টিমিটারের ড্রাগ, কোনটা খুব সহজে সেল মেমব্রেন ক্রস করে অ্যাবজর্পশন হইতে পারবে? 2 সেন্টিমিটারের ড্রাগ, যেখানে মনে করেন 2 আঙ্গুলের মতো ব্লাড সাপ্লাই, ব্লাড ভেসেল, আর একটা হচ্ছে 5 আঙ্গুলের মতো ব্লাড ভেসেল, কার অ্যাবজর্পশন মানে কোথায় অ্যাবজর্পশন ভালো হবে? ছোট্ট একটা আইলিয়াম জেজুনাম আর এত বিশাল বিশাল আইলিয়াম জেজুনাম, কোথায় অ্যাবজর্পশন ভালো হবে? লিপিড সলিবল হলে অ্যাবজর্পশন ভালো হবে না ওয়াটার সলিবল? আচ্ছা, সব সেলের মেমব্রেন কি টাইপের, লিপিড বাইলেয়ার, দুই মেমব্রেনের সামনে আর পিছে লিপিড, ভিতরে ওয়াটার লেয়ার। সো এই যে সেলে এন্ট্রি হবে, স্টোমাক থেকে বের হবে, স্টোমাকেরও তো সেল, সেলের লিপিড বাইলেয়ার মেমব্রেন ক্রস করে ব্লাড ভেসেলে যাবে। সো কোন কি সলিবল হলে ভালো হবে, লিপিড সলিবল হলে অ্যাবজর্পশন ভালো হবে। এখন আসি হচ্ছে দুইটা কনফিউজিং, এক হচ্ছে বায়ো ট্রানজিট টাইম, আরেকটা জিআইটি মোটিলিটি। তাহলে জিআইটি মোটিলিটি বেশি হলে অ্যাবজর্পশন বেশি হবে না জিআইটি মোটিলিটি কম হলে অ্যাবজর্পশন বেশি হবে? মানে জিআইটি মোটিলিটি মানে হচ্ছে জেজুনাম থেকে খুব তাড়াতাড়ি আইলিয়ামের ড্রাগ চলে গেছে, তাহলে অ্যাবজর্পশন ভালো হবে।
না। হ্যাঁ, মোটিলিটি বেশি, এর মানে জেজুনাম থেকে মনে করেন 2 সেকেন্ডে এটা হচ্ছে আইলিয়াম চলে গেছে, আরেকটা ড্রাগ 20 সেকেন্ডে, তাহলে ড্রাগটা ব্লাড ভেসেলের কন্টাক্টে থাকবে কম সময়। 2 সেকেন্ড হলে কম সময়, 50 সেকেন্ড হলে বেশি সময়। সো যত বেশি সময় ব্লাড ভেসেলের কন্টাক্টে থাকবে অ্যাবজর্পশন তত বেশি হবে। আচ্ছা, সো মোটিলিটির তো বুঝতে পারলাম, তাহলে আমাকে বলেন সিম্প্যাথেটিক অ্যাবজর্পশন ভালো হবে না প্যারাসিম্প্যাথেটিক অ্যাবজর্পশন ভালো হবে? প্যারাসিম্প্যাথেটিকে মোটিলিটি বেশি না কম? আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিকে মোটিলিটি বেশি। আমাদের ডেফিকেশন ইউরিকেশন ইউরিনেশন কখন হয়? প্যারাসিম্প্যাথেটিকে। আর সিম্প্যাথেটিকে আমাদের কনস্টিপেশন ইউরিন রিটেনশন হয়। সো আপনাকে প্রশ্নে দিয়ে দিবে যে অ্যাবজর্পশন বেশি হয়, অ্যাবজর্পশনের ফ্যাক্টর ইনক্রিজেস অ্যাবজর্পশন, স্টেমে দিয়ে দিবে সিম্প্যাথেটিক কন্ডিশন বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। বুঝাইতে পারছি? সো সিম্প্যাথেটিকে ড্রাগের অ্যাবজর্পশন কেমন হবে? কেন কম হবে? সিম্প্যাথেটিকে মোটিলিটি কম হবে, মোটিলিটি কম হলে অ্যাবজর্পশন বেশি হবে। আচ্ছা, এখন আসি বাওয়েল ট্রানজিট টাইম। বাওয়েল ট্রানজিট টাইম বেশি মানে হচ্ছে সেম, জেজুনাম থেকে আইলিয়ামে যাওয়ার সময়টা অনেক বেশি, তাহলে অ্যাবজর্পশন বেশি হবে না বাওয়েল ট্রানজিট টাইম কম হলে অ্যাবজর্পশন বেশি হবে? টাইম বেশি হলে অ্যাবজর্পশন বেশি হবে। সো এই দুইটা একটু কনফিউজিং। এখন আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? আয়োনাইজেশন এন্ড পিএইচ। ড্রাগ অ্যাবজর্পশনের যদি একটা ফ্যাক্টর বলা হয় সেটা হচ্ছে আয়োনাইজেশন। ঠিক আছে, আয়োনাইজেশন ড্রাগের অ্যাবজর্পশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আয়োনাইজেশন আর পিএইচ এর যে কম্বিনেশন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন মনে করি একটা ড্রাগ অ্যাসিডিক, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে, মানে হচ্ছে যেই ড্রাগ সেই মিডিয়াতে যদি থাকি আমরা, তাহলে কি হবে? ড্রাগটার আমরা যেমন চিন্তা করি, আমরা যখন বাসায় থাকি আমরা কি চুল সুন্দর মতো আঁচড়ে স্কিন কেয়ার করে লিপস্টিক লাগে এরকম থাকি, সুন্দর জামা আয়রন জামা কাপড় পরে থাকি না? আমরা খুবই কমফোর্টেবল, যেমন বাসায় পছন্দ করি তেমনই থাকি, কোনো সাজাগোজার দরকার নাই। সেরকম যেই ড্রাগ সেই মিডিয়াতে যেমন ছিল তেমনই থাকবে, মানে পোলার হবে না, তার আর কষ্ট করে এক সাইডে পজিটিভ আয়ন আরেক সাইডে নেগেটিভ আয়ন হওয়ার দরকার নাই। সো যেই ড্রাগ সেই মিডিয়াতে থাকলে ড্রাগটা থাকবে কি আনআয়োনাইজড, আয়োনাইজড হওয়ার দরকার নাই, অথবা নন পোলার। সবাইকে বুঝাইতে পারছি? সো এই যে চিন্তা করেন যেই ড্রাগ সেই মিডিয়াতে, সে যদি আনআয়োনাইজড বা নন পোলার থাকে, এরা কি? এরা হচ্ছে লিপিড সলিউবল। এর পরের অ্যান্সার আপনারা পারেন, লিপিড সলিউবল হলে ড্রাগের অ্যাবজর্পশন কেমন হবে? বেশি হবে। সো বুঝতে পারছেন যে যদি অ্যাসিডিক ড্রাগ হয় সেটা অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন কেমন হবে? বেশি হবে। তার ক্যারেক্টারটা কেমন হবে? আনআয়োনাইজড বা নন পোলার হবে। এখন এখান থেকে তিনটে ইনফরমেশন, এক হচ্ছে কি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন ভালো হয়, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে আনআয়োনাইজড বা নন পোলার ফর্মে থাকে। আরেকটা ইনফরমেশন কি আনআয়োনাইজড বা নন পোলার ফর্মটা লিপিড সলিবল। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে বলছি, তাহলে অ্যালকালাইন ড্রাগ হলে কি হবে? অ্যালকালাইন ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে আনআয়োনাইজ নন পোলার সেম অ্যাবজর্পশন বেশি। এখন ঝামেলা হচ্ছে অ্যালকালাইন ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে হলে কি হবে? আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড হবে, পোলার হবে। সো এটা কি লিপিড সলিউবল থাকবে? এটা ওয়াটার সলিউবল হবে, সো অ্যাবজর্পশন কমে যাবে। তো 5 নাম্বার পেজে অ্যাবজর্পশন থেকে পড়ার মতো এই একটাই লাইন, যে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে আনআয়োনাইজড বা নন পোলার থাকবে, আর অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়া মানে অপোজিট হইলে
এটা আয়োনাইজড বা পোলার হবে, যেটার অ্যাবজর্পশন কম। আমরা যারা অনলাইনে আছি আমরা কি বুঝতে সক্ষম হচ্ছি, না কঠিন মনে হচ্ছে? বোর্ডটা না ভালো দেখা যাচ্ছে না, মানে অনেক দূরে হ্যাঁ, হ্যাঁ। হয়ে গেছে। বোর্ডটা একটু দূরে হয়ে গেছে তো, মানে একটা অপশন দিলে একটু ক্লোজে আসে, ওইটা দিলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা, সো এসিডিক ড্রাগ এসিডিক মিডিয়াতে কি হবে? আনআয়নাইজ বা নন পোলার থাকবে, সেটার অ্যাবজর্পশন কেমন? বেশি হবে। আচ্ছা, আপনারা এত কষ্ট করে লিখছেন কিন্তু এগুলো শিটে লেখা আছে। সেটা হচ্ছে ট্রানজিট, বাওয়েল ট্রানজিট টাইম, এর মানে হচ্ছে বাওয়েলের ট্রানজিশন হয়, যেমন জেজু নাম থেকে আইলাম, আইলাম থেকে সিকাম, সিকাম থেকে অ্যাসেন্ডিং করলাম, এই যে ট্রানজিট হয় এটা টাইমটা, মনে করেন সিকাম বা অ্যাসেন্ডিং কোলন থেকে ট্রান্সভার্স কোলনে যাইতে একটা ড্রাগের 2 মিনিট লাগে, আরেকটা ড্রাগের 10 মিনিট লাগে। তাহলে টাইমটা যদি বেশি হয় তখন ড্রাগটা ব্লাড ভেসেলের সাথে কন্টাক্টে থাকবে বেশি, অ্যাবজর্পশন বেশি হবে। আচ্ছা, এখন আসি 5 নাম্বার পেজের মিডলে, ফ্যাক্টরস এফেক্টিং জিআইটি অ্যাবজর্পশন, একটু জুম করে দিতে হবে, যারা অনলাইনে আছে বুঝতে পারতেছে না তো। আচ্ছা, সো ফ্যাক্টরস এফেক্টিং এর সব ফ্যাক্টর পড়ানো শেষ, ইম্পর্টেন্ট আর স্পেশাল নোটটা আমরা একটু পড়ি। নন আয়োনাইজড ড্রাগ, আর মানে ক্যামেরার জুম করতে হবে। এবার তাহলে আমাকে বারবার শেয়ার স্ক্রিন দিয়ে উঠাইতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে, আপু। এখন দেখতে পাচ্ছেন? জি জি আপু। জি আপু, আচ্ছা। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, স্পেশাল নোটে আমরা যা বললাম সেটাই লিখা, নন আয়োনাইজড ড্রাগ আর বেটার অ্যাবজর্ব, এসিডিক ড্রাগ আর বেটার অ্যাবজর্বড ইন অ্যাসিডিক মিডিয়া, বেসিক ড্রাগ আর বেটার অ্যাবজর্বড ইন অ্যালকালাইন মিডিয়া, ড্রাগ উইথ এক্সট্রিম ওয়াটার সলিবল, লিপিড সলিবল আর লিস্ট অ্যাবজর্বড। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সেল হচ্ছে লিপিড বাইলেয়ার, সেল মেমব্রেনটা। সো যখন এটা লিপিড বাইলেয়ার, যদি লিপিড সলিবল ড্রাগ হয় সহজে অ্যাবজর্পশন হবে, ওয়াটার সলিবল হলে অ্যাবজর্পশন কম হবে। কিন্তু যখন এটা এক্সট্রিম লিপিড সলিবল, এক্সট্রিম লিপিড সলিবলের সমস্যাটা কি? সেটা হচ্ছে লিপিড লেয়ার তো সে খুব ভালো ক্রস করবে, ওয়াটার লেয়ার কি ক্রস করতে পারবে? পারবে না, সো অ্যাবজর্পশন কি হবে? কমে যাবে। আর যখন এটা এক্সট্রিম ওয়াটার সলিবল, তখন কি করবে? সে তো লিপিড লেয়ারই ক্রস করতে পারতেছে না। সো এক্সট্রিম, সেটা লিপিড হোক ওয়াটার হোক, অ্যাবজর্পশন কম হবে। সরি। 6 নাম্বার পেজে আছে ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম যেটা হচ্ছে আমাদের জীবনের সাথে খুব বেশি মানে মিলেমিশে থাকা একটা টপিক। যেমন হচ্ছে আমাদের বাবা মারা কত কষ্ট করে আমাদেরকে হচ্ছে, মনে করেন বিশেষ করে গ্রামে বা ঢাকার বাইরে থেকে বাবা মারা টাকা পয়সা জমি জমা বেচে ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে পাঠায় যে ঢাকায় এসে ভিকারুননিসা, নটর ডেম, হলি ক্রসে পড়বে, ছেলে মেয়ে কোচিং টোচিং করে গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাবে, ঢাকা ভার্সিটিতে চান্স পাবে। এরপর পোলাপাইন কি করে? সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে 4-5টা বন্ধু জোটায়, তারপরে হিরোইন, গাঁজা, সিগারেট খায়, 4-5টা প্রেম করে, নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। আপনি কি করছেন? কত কষ্ট করে টাকা কামানোর পরে সেটা দিয়ে ড্রাগ কিনছেন, কিনে নিয়ে এসে খাইছেন, সমস্যা ছিল মাসেল পেন, মাসেল পেন কমার কথা ছিল, তো কি হলে সে, তাকে আপনি খাওয়ার পরে সে স্টোমাক থেকে ব্লাডে যাওয়ার সময় অন্য কার সাথে ভেগে চলে গেছে। বুঝা গেছে? সো ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম হচ্ছে কাজ করার আগে, এটার আরেকটা নাম হচ্ছে প্রি সিস্টেমিক এলিমিনেশন। সো সিস্টেমিক সার্কুলেশনে এসে সে যে কাজ করবে, অ্যাকশন। সবাই কি লিখতেছে? আচ্ছা, তারা যে মাসেলে গিয়ে কাজ করবে, সেই কাজ করার আগে সে হচ্ছে এলিমিনেটেড বা মেটাবলিজম হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম বা প্রি সিস্টেমিক এলিমিনেশন। এখন আমাকে বলেন যে একটা ড্রাগ ব্লাড ভেসেলের সাথে কন্টাক্টে থাকে বা অ্যাবজর্পশন হয় কোথায় সবচেয়ে বেশি? লিভারে, না গাটে, না মাথায়, না স্কিনে? আপনাদের যাদের যাদের লিভারে ড্রাগ বেশি ব্লাড ভেসেলে থাকে তাদের লিভারে ড্রাগ পুশ করে দেওয়া হবে। মানে হচ্ছে আমরা যে ড্রাগটা খাই, খাওয়ার পরে কি এটা গাটে যায়, তাই না?
গাটে যাবে, স্টোমাকে যাবে, জেজুনা মাইলাম গিয়ে ব্লাড ভেসেলে কন্টাক্টে থেকে সে অ্যাবজর্পশন হবে, দেন সে কাজ করতে যাবে। সো আমরা এই যে যে বলছে তার কনসেপ্ট এক সাইডে ক্লিয়ার, যে আমরা মেটাবলিজম মানেই বুঝি লিভার, কিন্তু ফাস্ট ফাস্ট মেটাবলিজম বা প্রি সিস্টেমিক এলিমিনেশনের আরেকটা খুব কমন সাইট কি, গাট ওয়াল। ঠিক আছে না? আচ্ছা, সো আমরা 6 নম্বর পেজে ফাস্ট ফাস্ট মেটাবলিজমের সাইট দেখি, ইন্টেস্টাইনাল ওয়াল এন্ড লিভার। সবাই ক্লিয়ার? কেন বললাম, কারণ আপনাকে যদি স্টেমে দেয় ফাস্ট ফাস্ট মেটাবলিজম অকার্স, আপনি কি করবেন, লিভারটা দেখা মাত্র ট্রু আর সব ফলস। ঠিক আছে, কিন্তু দেখেন বাট লিমিটেড ফাস্ট ফাস্ট মেটাবলিজম অকার ইন স্কিন এন্ড লাং। সো আপনি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়ার মতো বা মুখস্থ করার মতো নতুন ইনফরমেশন অ্যাড হয়েছে মাত্র দুইটা। এক হচ্ছে আইভি রুটের কোনো অ্যাবজর্পশন ফেজ নাই, আরেকটা কি ইনহেলেশনাল রুটে ডিরেক্টলি আমরা সাইট অফ অ্যাকশনে দেই। আপনার কিন্তু নোট করার একটা টপিক শেষ, আরেকটা টপিক কি অ্যাবজর্পশন, যেটার একটাই লাইন কি বলছিলাম, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে, জাস্ট এই একটা লাইন। এখন আসি আমরা বায়ো অ্যাভেইলেবিলিটি। সবার চোখ এখন শীটের দিকে। আচ্ছা, বায়ো অ্যাভেইলেবিলিটি, বায়ো অ্যাভেইলেবিলিটি কি, এই যে স্টোমাক থেকে লাফ দিয়ে সে ব্লাড ভেসেলে আসলো, আসার পর সে এই যে আসার প্রসেসটা হচ্ছে অ্যাবজর্পশন, আসার পরে যে সে ব্লাডে থাকবে এটা হচ্ছে বায়ো অ্যাভেইলেবিলিটি, মানে বায়ো অ্যাভেইলেবল, ব্লাডে সে অ্যাভেইলেবল। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে একটা ড্রাগের অ্যাবজর্পশন বেশি হলে বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি হবে, নাকি ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হলে বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি হবে? অ্যাবজর্পশন বেশি হলে। তাহলে বায়ো অ্যাভেইলেবিলিটির ফ্যাক্টর কারা, যারা অ্যাবজর্পশনের ফ্যাক্টর। সো আপনার এটাও পড়া শেষ। আর ইকুয়েশন যদি বলা হয় যে বায়ো অ্যাভেইলেবিলিটি কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অ্যাবজর্পশনের সাথে, আর ফাস্ট ফাস্ট মেটাবলিজমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন আপনি এই শীটের দিকে বেশিক্ষণ তাকাইলে ক্লাস বেশিক্ষণ নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা শুনেন, সেটা হচ্ছে আপনারাও তাড়াতাড়ি ক্লাস করে চলে যান, আমিও তাড়াতাড়ি ক্লাস করে চলে যাই। শুনেন, সেটা হচ্ছে যে একটা ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটি 70%। আপনাকে আমি বললাম যে এই যে তুমি ওয়ার্ড ইনজেকশন সেফট্রাক্সন দিবা, এটার বায়ো অ্যাভেইলেবিলিটি 70%। 1 গ্রাম দিলে সে 700 মিলিগ্রাম সে পাবে। এটা জেনে আপনার কি লাভ হইলো? আপনি একজন ডক্টর, এটা জানলেন, জেনে আপনার কি লাভ হবে? ডোজ ঠিক করবেন, কতটুকু অ্যাডমিনিস্ট্রেট করবেন, মেইনটেনেন্স কতটুকু দিবেন, আর কতটুকু অ্যাবজর্পশন হইলো সেটা আপনি বুঝতে পারলেন, তাই না? শেষ, আপনার বায়োঅ্যাভেইলেবিলিটি শেষ। 7 নম্বর পেজে আসি। আমি তো বলছি সব টপিক আমি পড়ায় দিব, দেন সেটা দেখাও দিব। বায়োঅ্যাভেইলেবিলিটি ডেফিনেশন, ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্টার্ড ড্রাগ রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন, ফ্যাক্টর এফেক্টিং বায়োঅ্যাভেইলেবিলিটি। ইকুয়েশনটা দেখেন, অ্যাবজর্পশন ডিভাইডেড বাই ফাস্ট ফাস্ট মেটাবলিজম অর ইলিমিনেশন রেট। ফ্যাক্টর গুলা সেম, জাস্ট রিডিং করবেন। ইম্পর্টেন্স অফ বায়োঅ্যাভেইলেবিলিটি, এক্সটেন্ট অ্যান্ড রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন আপনি বুঝতে পারবেন। তার 3 নাম্বার দেখেন, হেল্পস টু ক্যালকুলেট দ্য ডোজ ওয়েন চেঞ্জিং দ্য ডোজেস ফর্ম, হেল্পস টু ক্যালকুলেট অ্যাডমিনিস্ট্রেশন রেট, হেল্পস টু ক্যালকুলেট মেইনটেনেন্স ডোজ। এখন আসি 8 নম্বর পেজ, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। 8 নম্বর পেজে এসে আপনারা পেজের দিকে না দিকে আপু আমার দিকে কাইন্ডলি তাকাবেন। 7 নম্বর পেজে আরেকবার বলবেন? আচ্ছা, বায়ো অ্যাভেইলেবিলিটির আমরা মানে ইকুয়েশনটা জানছি যে অ্যাবজর্পশনের সাথে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, অ্যাবজর্পশন বেশি হলে বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি, আর ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হলে বায়ো অ্যাভেইলেবিলিটি কম হবে। আর আমি যদি জানি যে বায়ো অ্যাভেইলেবিলিটি এত%, লাইক কোন একটা ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটি 70%, এর মানে কি, এর মানে হচ্ছে 70% ড্রাগ অ্যাবজর্পশন হয়েছে। এর আরেকটা মানে হচ্ছে আপনি বুঝতেছেন যে আপনার কতটুকু ডিজায়ার্ড ডোজ সেটা আপনি ক্যালকুলেট করতে পারতেছেন। অ্যাডমিনিস্ট্রেশন রেট, মেইনটেনেন্স ডোজ, এগুলো ক্যালকুলেট করতে আপনার সুবিধা হবে বায়োঅ্যাভেইলেবিলিটি জানলে। জাস্ট এতটুকু। 7 নম্বর পেজের ডেফিনেশন, ইকুয়েশন আর ইম্পর্টেন্স। এখন আসি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে ফার্মার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কঠিন টপিক, কিন্তু এটা পরীক্ষায় আসে না। আচ্ছা, যে ফার্মাকোলজিতে ক্যারিয়ার করবে তার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একদম সহজে চিন্তা করেন যে আপনার মাসেল পেইন, তো আপনার মাসেল, আমাদের আইসিএফ কত লিটার? 28 লিটার। আর ইসিএফ
14 লিটার। আচ্ছা, তাহলে আইসিএফ মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে আমাদের শরীরে সব সেলে ফ্লুইড আছে, সেটার অ্যামাউন্ট হচ্ছে 28 লিটার। তো আপনি চিন্তা করেন যে আপনার কাফ মাসেল পেইন, তো কাফ মাসেলেও তো সেল, সেই সেলের মধ্যে তো ফ্লুইড আছে। তো আপনার কাফ মাসেলের ফ্লুইড মনে করেন 2 লিটার, ঠিক আছে? তো একদিন কি হয়েছে, আপনি স্বপ্নে দেখছেন যে কেউ আপনাকে বলতেছে যে তুই ফান্টা আইভি নে, খুব ভাল লাগবে, ঠিক আছে? তো স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখার পর সকালে ঘুম থেকে উঠে ইনফিউশন ফান্টা 1 লিটার আইভি নিছেন। নেয়ার পরে কি হয়েছে, নেয়ার পরে আবার আপনি একটু ঘুমায় গেছিলেন, আবার স্বপ্নে কি আপনাকে বলছে যে এখন কাফ মাসেলের সেল অ্যাসপিরেট কর, সিরিঞ্জ দিয়ে ঢুকায় ঢুকায় অ্যাসপিরেট, যেটা অ্যাকচুয়ালি অসম্ভব। হ্যাঁ, তো যদি এই যে ফান্টা 1 লিটার আইভি নিছিলেন, সেটার পরে আপনি কাফ মাসেলের সেল অ্যাসপিরেট করে দেখতেন যে 3 লিটার, 3 লিটার বলছিলাম না কাফ মাসেলের সেলের ফ্লুইড, সেই 3 লিটারের মধ্যে 2 লিটার অরেঞ্জিশ হয়ে গেছে। এর মানে আপনি কি বুঝলেন, যে ওই যে ফান্টা 1 লিটার আইভি নিছিলেন সেইটা কাফ মাসেলের 2 লিটারে ডিস্ট্রিবিউটেড হয়েছে, এই কারণেই তো ফান্টার মতো অরেঞ্জ কালার হয়েছে। সবাই এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে 2 লিটার নিছিলেন, এটা কি ফান্টার ভলিউম? এই যে 2 লিটার পাইছেন অরেঞ্জিশ, এটা কি ফান্টার ভলিউম? না। এটা কি ব্লাডের ভলিউম? তাহলে এটা কার ভলিউম? আইসিএফ এর ভলিউম। কিন্তু একটু আগে তো বলছেন আইসিএফ 28 লিটার, এখন আবার 2 লিটার বলতেছেন। আজ আমি ফিজিওলজি পারি না দেখে, আমি কি বুঝাইতে পারতেছি যে এটা হচ্ছে 28 লিটার শরীরের যে ফ্লুইডের ভলিউম, তার মাঝের কাফ মাসেলের 3 লিটারের 2 লিটারে, বুঝাইতে পারছি? কাফ মাসেলের 3 লিটার ফ্লুইড, এর মাঝে 2 লিটারে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়েছে। সো আমার পড়ানো শেষ। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লুইড ওয়্যার দ্য ড্রাগ রিচেস, ঠিক আছে? যেতটুক পরিমাণ সেলের ফ্লুইডে ড্রাগটা ডিস্ট্রিবিউটেড হয়ে কাজ করবে, সেটা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এখন আমাকে বলেন যে একটা ড্রাগ মনে করেন 1 সেকেন্ডে ব্লাড থেকে সেলে ডিস্ট্রিবিউটেড হয়েছে, আরেকটা ড্রাগ আস্তে 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 15 সেকেন্ডে ডিস্ট্রিবিউটেড হয়েছে, তাহলে কার হাফ লাইফ বেশি হওয়া উচিত? হাফ লাইফ মানে হচ্ছে একটা ড্রাগ 50% হইতে যেই সময় লাগে সেটাকে হাফ লাইফ বলে। যেটা আস্তে 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 ডিস্ট্রিবিউটেড হয়েছে মানে র্যাপিড ডিস্ট্রিবিউশন, একটা ড্রাগ এইখান থেকে এক লাফ দিয়ে চলে গেছে আর একটা আস্তে আস্তে হচ্ছে, তাহলে হাফ লাইফ এটার কম হবে, কারণ ও খুব তাড়াতাড়ি লাফ দিছে, আর এটার হচ্ছে বেশি হবে। আচ্ছা, এখন বলেন যে মানে 10 জনকে খিচুড়ি বিলাইতে সময় বেশি লাগে না 30 জনকে খিচুড়ি বিলাইতে সময় বেশি লাগে? সো একটা ড্রাগ 3 লিটারে ডিস্ট্রিবিউটেড হইলো, আরেকটা ড্রাগ 10 লিটারে ডিস্ট্রিবিউটেড হইলো, কার হাফ লাইফ বেশি হওয়া উচিত? 10 লিটারে যেটা ডিস্ট্রিবিউটেড হবে। এখন ব্লাড ভেসেল থেকে একটা সেলে গেল, তাহলে সেলেও কিন্তু লিপিড বাইলেয়ার আছে, তাই না? সো ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টর কার ফ্যাক্টর হওয়া উচিত? অ্যাজ লাইক অ্যাজ অ্যাবজর্পশন, তাই না? যেটা লিপিড সলিবল সেটার কি ডিস্ট্রিবিউশন ভালো হবে, যেটা ওয়াটার সলিবল তার ডিস্ট্রিবিউশন কম হবে, যেটা মলিকুলার ওয়েট লো তার ডিস্ট্রিবিউশন ভালো হবে না, যে মলিকুলার ওয়েট বেশি বেশি তার ডিস্ট্রিবিউশন ভালো হবে? যার কম, যেখানে ব্লাড সাপ্লাই কম সেখানে ডিস্ট্রিবিউশন ভালো হবে না যেখানে ব্লাড সাপ্লাই বেশি? যেখানে সেলের ভলিউম, সেল অনেক বিশাল, সেখানে ডিস্ট্রিবিউশন ভালো হবে নাকি যেখানে ছোট ছোট সেল সেখানে ডিস্ট্রিবিউশন ভালো? বেশি, সারফেস এরিয়া বেশি হলে ব্লাড সাপ্লাই বেশি হবে, অ্যাবজর্পশন ভালো হবে। সো সেম ফ্যাক্টর অ্যাজ অ্যাবজর্পশন, শুধুমাত্র একটা ড্রাগের প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি আর একটা টিস্যু প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি, কার ডিস্ট্রিবিউশন ভালো হবে? টিস্যু প্রোটিন বাইন্ডিং, কারণ প্লাজমা প্রোটিন তো ব্লাড ভেসেলের মধ্যে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড, সেই ড্রাগটার ডিস্ট্রিবিউশন তো ভালো হবে না কারণ সে তো ব্লাডে থাকবে। সবাই কি বুঝতে পারতেছেন? কিন্তু যার টিস্যু প্রোটিন বাইন্ডিং বেশি, সে এই ব্লাড ভেসেল ছেড়ে টিস্যু প্রোটিনের সাথে বাইন্ড করার জন্য টিস্যুতে চলে যাবে। শেষ। যতটুকু বুঝাইলাম এই বেসিক টুকু। আচ্ছা, প্লাজমা প্রোটিন কোথায় থাকে? প্লাজমাতে থাকে, ব্লাডে থাকে। যার প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি
সে কি করবে, প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকবে, সো ডিস্ট্রিবিউশন কম হবে, সে তো ডিস্ট্রিবিউটেড হয়ে সেলে যাবে না। কিন্তু যার টিস্যু প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি, সে কি করবে, ব্লাড ছেড়ে টিস্যুর সাথে, টিস্যুতে এসে টিস্যু প্রোটিনের সাথে বাইন্ড করবে, সো ডিস্ট্রিবিউশন ভালো হবে। আচ্ছা, এখন আসি 8 নাম্বার পেজে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ডেফিনেশন কি, ড্রাগ ডিস্ট্রিবিউশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ ড্রাগ রিভার্সিবলি লিভস দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড এন্টার্স দ্য ইন্টারস্টিশিয়াম অ্যান্ড টিস্যুজ। ইসিএফ এটা কেটে দেন, জাস্ট টিস্যুজ, মানে আইসিএফ এ এন্টার করবে। আর তার নিচে দেখেন র্যাপিড ডিস্ট্রিবিউশন, হাফ লাইফ শর্ট, স্লো ডিস্ট্রিবিউশন, হাফ লাইফ প্রলং, ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ ডিস্ট্রিবিউশন। আমি তো অনেক, মানে গরম লাগতেছে না আপনাদের? এইখানে এসে তো আপনাদের লাগতেছে না, আমার লাগতেছে। ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ ডিস্ট্রিবিউশন কি দেখেন, সেম অ্যাজ অ্যাবজর্পশন, রিজিওনাল ব্লাড ফ্লো, ক্যাপিলারি পারমেবিলিটি, লিপিড সলিবিলিটি, পিএইচ, পিকে, আর বাইন্ডিং টু প্লাজমা এন্ড টিস্যু প্রোটিন। হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মিন্স less plasma protein bound, more lipid soluble, cellular entry more tissue protein binding, molecular weight low, less water soluble, long half life. Sorry. blood brain barrier, 9 নাম্বার পেজে ব্লাড ব্রেন ব্যারিয়ার। হ্যাঁ, আইসিএফ, ইসিএফ না। আচ্ছা, এখন আমরা আসি 9 নাম্বার পেজে, ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই যে আমার পাওয়ার পয়েন্টেও লেখা আছে, এই 9 নাম্বার পেজে যেটা, এটাই আমার পাওয়ার পয়েন্টে, জাস্ট আমারটা একটু গুছানো। কি রে বাবা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মানেই সেলে যাবে, আইসিএফ এই যাবে। হ্যাঁ, ব্লাডে যাবে। আচ্ছা, সেম এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, বইয়েরটাই, জাস্ট আমারটা হচ্ছে একটু গুছানো, যে ফাইসোস্টিগমিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, কি ক্রস করে না, নিওস্টিগমিন ক্রস করে না, ফিনাইটোইন করে, ফিনাইল বিউটাজোন করে না, সিএনএস ড্রাগরা করে, কার্বিডোপা করে না, টারশিয়ারি অ্যামাইন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, কোয়াটারনারি অ্যামাইন করে না, অ্যান্টিবায়োটিক থার্ড এন্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন করে, ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন করে না, টিএসসি করে, অ্যালকোহল মরফিন করে। সো এই বক্স পড়তে আপনার সময় কতটুকু লাগবে, মানে এখন আপনাকে আমি কতটুকু সময় দিব? এখন আপনাকে আমি 5 মিনিট সময় দিব, এই বক্স আপনাকে পড়তেই হবে, কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার আপনার নোট করার টপিক এবং খুবই ইম্পর্টেন্ট। সো তাড়াতাড়ি পড়া শেষ হলে ক্লাসও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে এইভাবে পড়লে মনে রাখাটা সহজ, যে ফাইসোস্টিগমিন করে, নিওস্টিগমিন করে না, ফিনাইটোইন করে, ফিনাইল বিউটাজোন করে না, সিএনএস ড্রাগ করবেই। কারণ কি, সিএনএস ড্রাগ গিয়ে কোথায় যাবে, সিএনএস এ, নার্ভাস সিস্টেম, ব্রেইনে যাবে, সো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে। টারশিয়ারি অ্যামাইন করে, আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের এমসিকিউ আসছিল এবং এমসিকিউ এ অ্যান্টিবায়োটিক ছিল। দেখেন, থার্ড জেনারেশন এন্ড ফোর্থ জেনারেশন ব্লাড ব্রেন ব্যারিয়ার করে, ফার্স্ট আর সেকেন্ড করে না। সো আপনি যদি, মানে পরীক্ষার হলে আমাদের কমন সমস্যাটা হয় যে আমরা ভাবি পেনিসিলিন, সেফালোস্পোরিন তো সেফ, এর মানে সেফালোস্পোরিন যা দেয় সবই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, এইভাবে আমরা চিন্তা করি। কিন্তু দেখেন, থার্ড এন্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন করে, ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন করে না। অ্যালকোহল খাইলে ডিজি ফিল হয়, মরফিন খাইলেও ঘুম ঘুম হয়, সো এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। ঠিক আছে, সো আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, আপনারা কষ্ট করে মুখস্থ করেন। হ্যাঁ, পেন্টালসিন নেই, টিএসপি না, টিপিএস।
মুখস্থ করতে দিছিলাম, সবাই গল্প করতেছে। মুখস্থ শেষ? ঠিক আছে, এখন আসি আমরা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, পেজ নং 10। পড়া একটু পরে ধরবো, মাত্র ফ্রেশ ফ্রেশ মুখস্থ করছেন তো পারবেন না সেগুলো। পেজ নং 10, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার কার আপনাদের সবার এখন আছে? কখন থাকবে? প্রেগনেন্সি টাইমে। তাহলে আমরা একটা কমন কনসেপ্ট বানাতে পারি যে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যেই ড্রাগ যাবে সেটা হয়তো ফিটাসের ক্ষতি করতে পারে। সো এটা আবার মানে ইউনিভার্সালি ট্রুথ না, আপনি মিলাতে পারবেন কয়েকটা ড্রাগ দিয়ে। এখন আমরা প্রেগনেন্সি টাইমে যে ড্রাগ গুলো ইউজ করি না, হইতে পারে সেই ড্রাগ গুলো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, তাই না? সো আমরা কি কি ইউজ করি না? সিডেটিভ হিপনোটিক ইউজ করি, করি। আচ্ছা, অ্যালকোহল খাবেন আপনারা কখনো? লাইভ ভ্যাকসিন প্রেগনেন্সি টাইমে দেয়া যাবে না। ভিটামিন এ ইভেন কেউ যদি কনসিভ করার প্ল্যান করে রিপ্রোডাক্টিভ এজে, তখন আমরা ইউজ করি না। মরফিন ইউজ করি। রেডিও অ্যাক্টিভ যে কোনো জিনিস। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কমন কনসেপ্ট দিয়ে মিলানো যায়। আর 5টা ড্রাগ আছে যেটা এখন আপনারা মুখস্থ করবেন: ফিনাইটোইন, ফ্যান্সিডার, ওয়ারফেইন, ভ্যালপ্রাইড, ভিনক্রিস্টিন। 5টা ড্রাগ মুখস্থ করতে আপনাকে সময় দেওয়া হবে কয় মিনিট? 1 মিনিট। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যারা, তারা হয়তো ফিটাসের ক্ষতি করে, এই কনসেপ্ট করলে কয়েকটা ড্রাগ মিলানো যায়। যেমন হচ্ছে সিডেটিভ, হিপনোটিক, অ্যালকোহল, লাইভ ভ্যাকসিন, ভিটামিন এ, মরফিন, এইসব ড্রাগ আমরা প্রেগনেন্সিতে ইউজ করি না। আর এগুলো তো আপনি কমন কনসেপ্ট দিয়ে মিলাতে পারবেন। বাকি যে 5টা ড্রাগ আছে, ফিনাইটোইন, ফ্যান্সিডার, ওয়ারফেরিন, ভ্যালপ্রাইড, ভিনক্রিস্টিন, এই 5টা এখন আপনারা মুখস্থ করবেন, আপনাদের সময় দেয়া হবে 1 মিনিট। মেটফরমিন নিয়ে পরে আসবো, মেটফরমিন নিয়ে কথা বলবো। উম, শেষ, আপনাদের 1 মিনিট শেষ। এখন আসি 10 নাম্বার পেজে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টস ইন প্রেগনেন্সি।
অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস ইন প্রেগন্যান্সি, এটা আপনাদের মাইক্রোবায়োলজিতে পড়ানো হয়েছে, অথবা আপনাদের গাইনিতে আপনারা কি অ্যান্টিমাইক্রোবিয়াল পড়ছিলেন প্রেগন্যান্সি? যদি নাও পড়ে থাকেন, আপনারা এটা কি জানেন প্রেগন্যান্সিতে পেনিসিলিন, সেফালোস্পোরিন সেফ? তা তো জানেন। আচ্ছা, তার নিচে আসি, কমপ্লিকেশন অফ ফিনাইটোইন ইন প্রেগন্যান্সি। এটা আমি যদি পড়াই তাহলে আসলে ভালো হইলো না ব্যাপারটা, তাই না? গাইনির মানুষদের যদি আমি সার্জারির মানুষ ফিনাইটোইনের পড়াই, কমপ্লিকেশন পড়াই, যাই হোক, এটা আপনারা গাইনিতে পড়ছেন। এই টপিকটা আপনাদের ইনফিনিটি 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 স্টার, ফিনাইটোইনের কমপ্লিকেশন ইন প্রেগন্যান্সি, লাস্টের যে লেখা আছে কমপ্লিকেশন অফ ফিনাইটোইন ইন প্রেগন্যান্সি, প্রতি বছরে অল্টারনেট করে সেশনে ফিনাইটোইনের কমপ্লিকেশন আসবেই, মাস্ট। আচ্ছা, এখন আসি 11 নাম্বার পেজে, ড্রাগ কজিং টেরাটোজেনেসিস। ড্রাগ কজিং টেরাটোজেনেসিস, এটা কি আপনারা দত্ত বা জ্যাফপটে কোথাও পড়ছেন বক্স করে? রিডিং পড়ছেন নাকি মানে পড়তে হয় আপনাদের? আচ্ছা, ঠিক আছে, শুনেন, সেটা হচ্ছে এই যে বক্স, সেই বক্সের ড্রাগের নামগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এটা আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এতগুলা ড্রাগ মুখস্থ করা কঠিন, এটা একটা খুব সহজই আছে। সেটা হচ্ছে আপনি মিলাবেন, কি কি মিলাবেন, সেটা হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারের ড্রাগ মিলাবেন, আর ড্রাগ সেফ ইন প্রেগনেন্সি। আমরা যদি আমার স্লাইডে দেখি, এটা আপনাদের মানে অনেক জায়গায় আপনারা হয়তো বিচ্ছিন্ন ভাবে লিখে বা পড়ছেন, কিন্তু এটা হচ্ছে গুছানো যে অপিওয়েডে কোনটা সেফ। আপনারা আপনারা তো জানেন কোনটা সেফ অপিওয়েডে, প্রেগনেন্সিতে কোনটা সেফ, পেথেডিন সেফ, অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা সেফ, হেপারিন সেফ, অ্যান্টিথাইরয়েড কোনটা সেফ, ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোপাইল থাইরোসিস, সেকেন্ড আর থার্ডে কার্বিমাজল, অ্যান্টি ডায়াবেটিক এই 3 জন সেফ, অ্যান্টি হাইপারটেনসিভ আগে 4 জন ছিল, নিফেডিপিন, ল্যাবেটোল, হাইড্রোলাজিন, আলফা মিথাইল ডোপা, এখন অ্যামলোডিপিন আর ডক্সাজোসিনো সেফ, রিসেন্ট আপডেটে আছে। আচ্ছা, তো আপনি ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারের ড্রাগ জানেন, আপনি ড্রাগ সেফ ইন প্রেগনেন্সির এই বক্সের ড্রাগ গুলা জানেন, আরেকটা জিনিস জানেন যে পেনিসিলিন, সেফালোস্পোরিন প্রেগনেন্সিতে সেফ। আপনি যদি এই 3টা জিনিস মুখস্থ রাখতে পারেন, ড্রাগ কজিং টেরাটোজেনেসিস আপনার জন্য খুবই সহজ। হাইয়েস্ট আর 6টা ড্রাগ মুখস্থ করতে হবে। তো আমরা আর্লি প্রেগনেন্সিতে আসি। আর্লি প্রেগনেন্সি ফার্স্ট 3টা ড্রাগ, থালিডোমাইড, ডেক্সা, ডাইথেন, স্টিলবেস্টেরল, এই 3টা দাগান। 11 নাম্বার পেজে ড্রাগ কজিং টেরাটোজেনেসিস, আর্লি প্রেগনেন্সির ফার্স্ট 3টা ড্রাগ, থালিডোমাইড, ডেক্সা, ডাইথেল, স্টিলবেস্টেরল। নেক্সট দেখেন ওয়ারফেরিন, অ্যালকোহল, রেডিও অ্যাক্টিভ। খুঁজে পাইছেন? শুধু খুঁজে পাইছেন না কারোর সাথে মিলাইতে পারছেন? ব্লাড ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ঠিক আছে। সো ওয়ারফেরিন, অ্যালকোহল, রেডিও অ্যাক্টিভ শেষ। এসি ইনহিবিটর, আমরা সেফ ইন প্রেগনেন্সি, অ্যান্টি হাইপারটেনসিভ যাদের নাম পড়ছি তারা বাদে আর সবাই কি সেফ প্রেগনেন্সিতে, আর সবাই আনসেফ। সো এসি ইনহিবিটর অ্যান্টি হাইপারটেনসিভ এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন কি টাইপের ড্রাগ? অ্যান্টি টেট্রাসাইক্লিন কি টাইপের ড্রাগ না পারলে কামাল ভাই মন খারাপ করবে। অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন। তার নিচে আসি, সোডিয়াম ভ্যালপ্রয়েড। তার নিচে দেখি সোডিয়াম ভ্যালপ্রয়েড, টেট্রাসাইক্লিন কি টাইপের ড্রাগ এটা জিজ্ঞেস করছিলাম। সোডিয়াম ভ্যালপ্রয়েড, তার 2টা পরে দেখেন, ভিটামিন এ, রেটিনয়েড, ফিনাইটয়েন, লাইভ ভ্যাকসিন, ওসিপি, মেটফরমিন, সব কিসের মধ্যে পড়ে? ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। সো আমি আর্লি প্রেগনেন্সিতে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারের ওয়ারফেরিন, অ্যালকোহল, রেডিও অ্যাক্টিভ, সোডিয়াম ভ্যালপ্রয়েড, রেটিনয়েড বা ভিটামিন এ, ফিনাইটয়েন, লাইভ ভ্যাকসিন, ওসিপি, মেটফরমিন সব পাইছি, তাই না? সো আর্লি প্রেগনেন্সিতে আমি একটা জিনিস মনে রাখতে পারি যে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যেই ড্রাগ, সাথে প্রথম 3টা কি বলছিলাম, থালিডোমাইড, ডেক্সা, ডাইথেন, স্টিলবেস্টেরল। আরো 3টা আছে, যদি মনে রাখতে পারেন মনে রাখবেন, না রাখতে পারলে আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবে। সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন, কার্বামাজেপিন আর ফ্লুরোকুইনোলন। টেট্রাসাইক্লিন, কার্বামাজেপিন আর ফ্লুরোকুইনোলন। এখন আসি লেট প্রেগনেন্সি। লেট প্রেগনেন্সির আপনি একটাই মনে রাখবেন, সেটা কি, সব অ্যান্টিবায়োটিক, সব অ্যান্টিবায়োটিক, এনএসআইড, ওপিয়েড।
সো অ্যান্টিবায়োটিক দেখেন অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনামাইড, কুইনোলন। আর কিছু বাকি থাকে, দুইজন থাকে, পেনিসিলিন, সেফালোস্পোরিন। ঠিক আছে, সো পেনিসিলিন, সেফালোস্পোরিন বাদে আর সব অ্যান্টিবায়োটিক কোথায়? টেরাটোজেনিক সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে। সো অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রা, ক্লোরামফেনিকল, সালফোনামাইড, কুইনোলন। আর কি বলছিলাম? এনএসএআইড আর অপিওয়েড। এখন আসি অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা আপনি দাগান, কারণ আপনি অ্যাসপিরিন কোথাও পড়েন নাই। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যারা গাইনিতে ম্যাডামদের সাথে কাজ করেন তারা ক্লিনিক্যালি দেখবেন যে ম্যাডামরা অ্যাসপিরিন হোল প্রেগনেন্সিতেই প্রেসক্রাইব করে, রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে। সো অ্যাসপিরিনটা দাগাবেন। আর কি দাগাবেন? থায়াজাইড ডায়োটিক্স দাগাবেন। আর কর্টিকোস্টেরয়েড। ফার্স্ট ট্রাইমেস্টারে কোনটা পড়ছিলেন? কোন স্টেরয়েড পড়ছিলেন? ডেক্সা। সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে কোনটা পড়লেন? কর্টিকোস্টেরয়েড। সো আপনি পুরা টেরাটোজেনেসিসের বক্সটা মনে রাখতে পারবেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে সব ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারের ড্রাগ। আর কি বলছিলাম? থালিডোমাইড, ডেক্সা, ডাইথেলস্টিলবেস্টেরল। আর সেকেন্ড আর লাস্ট ট্রাইমেস্টারে কি? সব অ্যান্টিবায়োটিক, এনএসআইড, ওপিয়েড, মানে হচ্ছে সব পেইন কিলার। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, সব পেইন কিলার। আর তিনটা ড্রাগ কি বলছি? অ্যাসপিরিন, থায়াজাইড, কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে, শেষ। আর ইফেক্ট পড়তে হবে না। ইফেক্ট, একটা ইফেক্ট খুব ভালো মতো পড়তে বলছি। কোন ড্রাগের ইফেক্ট? ফিনাইটনের ইফেক্ট। এখন আসি, কোন পেজে আসবে এটা আমি বলবো না। আচ্ছা শুনে, সেটা হচ্ছে একটা ড্রাগ প্লাজমায় ফ্রি, আরেকটা ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড। কোন ড্রাগটা ওই যে মাসেল সেলে যাবে, কাজ করবে, আবার লিভারে আসবে, আবার কিডনিতে যাবে? কোন ড্রাগটা? ফ্রি ড্রাগ। সো আপনি বলতে চাচ্ছেন যে ফ্রি ড্রাগটা মাসেল সেল মানে র্যাপিডলি কাজ করবে, মাসেল সেলে গিয়ে কাজ করবে, দেন র্যাপিড তার বায়োট্রান্সফরমেশন হবে বা র্যাপিড মেটাবলিজম হয়ে র্যাপিড এক্সক্রিয়েশন হয়ে সে শেষ। মানে ফ্রি ড্রাগ তাড়াতাড়ি শরীর থেকে এলিমিনেটেড হয়ে যাবে। এর মানে আপনারা বলতে চান যে ফ্রি ড্রাগ ব্লাডে ফ্রি ছিল, সে মাসেল সেলে গিয়ে পেইন কিলিং অ্যাক্টিভিটি দেয়া শেষে সে লিভারে গিয়ে মেটাবলিজম হয়ে কিডনিতে গিয়ে এক্সক্রিয়েশন হয়ে যাবে। এর মানে ফ্রি ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন শর্ট। হ্যাঁ, কনফিডেন্ট হন। এটাই তো পড়ছি, সব ড্রাগ কি আলটিমেটলি এটাই তো পাথ হয়ে। এই কথা বলার কারণ কি, আপনাকে যখন স্টেমে দিবে যে র্যাপিড ইফেক্ট, দেন সেকেন্ড স্টেমে যখন দিবে যে র্যাপিড বায়োট্রান্সফরমেশন বা র্যাপিড মেটাবলিজম, আপনি তখন কনফিউজড হয়ে বি নাম্বারটা ফলস দিবে। বুঝাইতে পারছি? ফ্রি ড্রাগ অ্যাকচুয়ালি সে তাড়াতাড়ি কাজ করে, তাড়াতাড়ি মেটাবলিজম হয়ে, তাড়াতাড়ি এক্সক্রিয়েশন হয়ে শেষ হয়ে যাবে। সো ফ্রি ড্রাগের ডিউরেশনটা কেমন হবে? শর্ট। আর প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ গুলা কোথাও কিচ্ছু লিখতে হবে না, সব জায়গায় দেখায় দিব। এই কারণে প্রথমে সাবটাইটেল দিয়ে দিছিলাম কিন্তু। আচ্ছা এখন আমাকে বলেন যে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ তাহলে কি লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, তাহলে বায়োট্রান্সফরমেশন কম হবে বা দেরিতে হবে, মেটাবলিজম আর এক্সক্রিয়েশন দেরিতে হবে। শেষ। আপনাদের 12 নম্বর পেজে আসেন, মিডলে একটা বক্স আছে, দেখেন যা বললেন সেটাই লেখা আছে। 12 নম্বর পেজ লাস্টের থেকে সেকেন্ড বক্সটা। ফ্রি ড্রাগ প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ। ফ্রি ড্রাগ অ্যাক্টিভ ফর্ম, মোর বায়োট্রান্সফরমেশন, র্যাপিড এক্সক্রিয়েশন, শর্ট হাফ লাইফ। আর প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ হচ্ছে স্টোরেজ ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্ম, লেস অর নো বায়োট্রান্সফরমেশন মেটাবলিজম, স্লো এক্সক্রিয়েশন, লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন। সবাই ক্লিয়ার? আচ্ছা, র্যাপিড অ্যাকশন, র্যাপিড বায়োট্রান্সফরমেশন। আচ্ছা এখন আসি হচ্ছে ড্রাগ কিভাবে কাজ করতে পারে। একটা ড্রাগ কিভাবে কাজ করতে পারে, এক হচ্ছে কি, আচ্ছা আপনাদের রেনাল ক্লাস হয়ে গেছে তো তাই না? অসমোটিক ডায়োটিক্স কোন চ্যানেল বা কোন রিসেপ্টর দিয়ে কাজ করে? আচ্ছা অসমোটিক ডায়োটিক্স কোন চ্যানেল বা রিসেপ্টর দিয়ে কাজ আসলে করে না। হ্যাঁ, অসমোটিক ডায়োটিক্স ডিরেক্ট বলে যে পানিকে নেয়, ধরে আর নিয়ে হাঁটা দেয়। সো এটা কি ফিজিক্যাল ইন্টারাকশন, এটা পানি কন্টেন করে বের হয়ে যায়। আর আমাদের কি সমস্যা হয়? অ্যাসিডিক সমস্যা। আমরা কি খাই? অ্যালকালি খাই, অ্যান্টাসিড খাই, এটা তো অ্যালকালি তাই না? তো অ্যাসিডে
সাথে এমন একটা কেমিক্যাল জিনিস দেওয়া হয় যাতে নিউট্রালাইজেশন হয়, সো কেমিক্যাল ইন্টারাকশন হয়। সো ড্রাগ দুই একভাবে কাজ করতে পারে, যে ফিজিক্যাল ওয়েতে আর কেমিক্যাল ওয়েতে কাজ করতে পারে। আরেক ভাবে কিভাবে কাজ করতে পারে, যে কোনো রিসেপ্টর দিয়ে কাজ করতে পারে আর যে কোনো এনজাইম দিয়ে কাজ করতে পারে। তো এনজাইম দিয়ে কিভাবে কাজ করতে পারে, যে একটা এনজাইমের অ্যাক্টিভিটি বাড়াতে পারে আর একটা এনজাইমের অ্যাক্টিভিটি কমাতে পারে। আর রিসেপ্টর কি, কত চ্যানেল, আয়ন চ্যানেল, স্ট্রাকচারাল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, যত প্রোটিন চ্যানেল আছে সেগুলো দিয়ে কাজ করতে পারে। সো 13 নম্বর পেজে আসি আমরা, ড্রাগ অ্যাকশন। আচ্ছা, 13 নম্বর পেজে আসি, ড্রাগ অ্যাকশন। Physical means or chemical interaction like osmosis, osmotic, diuretic, laxative, neutralization, antacid plus HCl, bulk laxative, enzyme mechanism, enzyme stimulation, enzyme inhibition, receptor mechanism, direct control of ion channel, G protein coupled receptor। হ্যাঁ, ওই এসিটা কমায় দাও, মানে ঠান্ডা লাগতেছে আপনাদের। টার্গেট অফ ড্রাগ অ্যাকশন, টার্গেট কি হইতে পারে, রিসেপ্টর, এনজাইম, ক্যারিয়ার প্রোটিন, আয়ন চ্যানেল, স্ট্রাকচারাল প্রোটিন। এখন আসি রিসেপ্টর নিয়ে একটু কথা বলবো। আমি তো বলছি যা যা লাগবে সেটা প্রথমেই বলে দিছিলাম, নোট করতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে রিসেপ্টর ক্লাসিফিকেশন। রিসেপ্টর হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ ইন্টার্ন। কি হয়েছে? আই আই আই, টেম্পারেচার একটু বাড়াও বাবু, তাদের ঠান্ডা লাগছে। আচ্ছা, এখন আসি আমরা আমরা ক্লাসে ফেরত আসি। সেটা হচ্ছে রিসেপ্টর ক্লাসিফিকেশন। রিসেপ্টর ইজ লাইক অ্যাজ ইন্টার্ন। যেমন কি, আমরা কিছু ইন্টার্ন আমরা ছিলাম এমন, সবাই এটাই বলবে আর কি, যে আমরা ওয়ার্ডে যেতাম, কাজ করতাম, তারপরে আমরা মাস শেষে স্যালারি পেতাম, খুব ভালো অ্যাক্টিভ ইন্টার্ন ছিলাম। আর কিছু ইন্টার্ন ছিল যারা ওয়ার্ডে আসতো, এসে সিএ রেজিস্ট্রার, কলিগ মানে ইন্টার্ন, তাদের সাথে গল্প টল্প করে তারপর চলে যেত, কোনো কাজ কামে তারা নাই, তারা হচ্ছে স্পেয়ার। ঠিক আছে। আর কিছু ইন্টার্ন থাকতো যাদেরকে সারা বছর দেখা যেত না, শুধু লগ বুক সাইন করাইতে আসতো আর মাস শেষে স্যালারি পাইতো, তারা হচ্ছে সাইলেন্ট। সো রিসেপ্টরও সেম। অ্যাক্টিভ রিসেপ্টর যারা হচ্ছে অ্যাক্টিভ এবং তাদের ফিজিওলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে। আরেকটা রিসেপ্টর কারা, স্পেয়ার রিসেপ্টর, যারা অ্যাক্টিভ তারা আসতো ঠিকই কিন্তু কোনো কাজ নাই, কাজ করতো না, তার হচ্ছে স্পেয়ার রিসেপ্টর। আর সাইলেন্ট রিসেপ্টর কি, তারা অ্যাকচুয়ালি রিসেপ্টর না, তারা অ্যাকচুয়ালি ইন্টার্নদের মতো কোনো কাজে নাই। ঠিক আছে, তারা খালি স্যালারি নিত, মানে স্টোরেজ হাউস অফ রিসেপ্টর। একটু আগে বলছিলাম না স্টোরেজ, কে স্টোরেজ পড়ছিলেন একটু আগে, প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, প্লাজমা প্রোটিনটাকে বলা হয় স্টোরেজ ফর্ম অফ রিসেপ্টর। আচ্ছা, এখন আসি 13 নম্বর পেজের নিচের আগের সেকেন্ড লাস্টের থেকে সেকেন্ড বক্সটা, অ্যাক্টিভ রিসেপ্টর টেক পার্ট টু প্রডিউস রেসপন্স, ফিজিওলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর। স্পেয়ার রিসেপ্টর অ্যাক্টিভ বাট ডু নট টেক পার্ট টু প্রডিউস রেসপন্স। সাইলেন্ট রিসেপ্টর নো ফার্মাকোলজিক্যাল রেসপন্স, অনলি অ্যাক্ট এজ স্টোর হাউস অফ ড্রাগ। আচ্ছা, এখন আমরা 14 নম্বর পেজ, হাউ টু প্রোলং ডিউরেশন। কোনগুলো আপু? এগুলো হচ্ছে আপনি বেসিকটা জেনে রাখলেন, যদি কঠিন কোশ্চেন হয়, ইউজুয়ালি লাগে না, বিসিপিএস এর কোশ্চেন লাগে না, কিন্তু আমি তো বললাম আমি সবই পড়াই দিব, সব টপিক পড়াই দিব, যাতে কোনোভাবে কোনো কিছু আসলে আপনার বলতে না পারেন যে না লেকচার ক্লাসে পড়ায় নাই। 14 লাগবে না, ট্রুথ হচ্ছে লাগবে না। 14 নম্বর পেজ, হাউ টু প্রোলং ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন। এটা হচ্ছে আপনারা রিডিং করেন, সার্জারির বিসিপিএস এর প্রশ্নে এই প্রশ্নটা অনেকবার আসছে। তো আপনারা একটু রিডিং করেন, হাউ টু প্রোলং, কিভাবে একটা ড্রাগ অ্যাকশন ডিউরেশন প্রোলং করতে পারি আমরা। অনলাইনের আপুরা কি আছি? জি আপু আছে। আপনারা এত ভালো কেন? আমার মানে আমি এমআরসিএস পার্ট বি দিব বুঝছেন, সেটা 21-এ পার্টে পাস করছি, করার পর 35,000 টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়েছি মিশরে। সেই যে ভর্তি হয়েছিলাম এ পর্যন্ত ক্লাস করার আমার হয় নাই, তো পার্ট বি পাস করে। অনলাইনে আসলে যারা ক্লাস করে, মানে ধৈর্য ধরে ক্লাস করে পরীক্ষা দিয়ে পাস করে,
তারা অনেক ধৈর্যশীল, মানে তাদের আসলে অ্যাডমায়ার করা যায় যে না, ধৈর্য আছে মানুষটা। আমি অনলাইনে বললাম না, সেই 2100 টাকা, মানে 35,000 টাকা তো হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাই না? মানে মাঝে মধ্যে মনটা খচখচ করে, উফ কি করতেছি। কিন্তু এটা আসলে হয় না, অনলাইন ক্লাস করা খুব টাফ। আচ্ছা, সো যারা অনলাইনে অ্যাক্টিভ তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সো এখন আপনারা 14 নাম্বার পেজ পড়েন। বুঝি নাই। হুম। না, গ্যাস ফর্মে মনে করেন একটা ড্রাগ আইভি রুটে দিচ্ছেন, সেই ড্রাগের যদি গ্যাসিয়াস ফর্মে দেন, এটা হচ্ছে ডিপেন্ড করে, আপনি রুটটা চেঞ্জ করে দিলে ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন বাড়তে পারে, কমতেও পারে। বুঝতে পারছেন? যে যেই ড্রাগটা আপনি ওরাল দিচ্ছেন, যেমন সালবিটামল কিন্তু ওরালও আছে, ইনহেলেশনাল রুটও আছে। আবার কিছু ড্রাগ হচ্ছে নাইট্রোগ্লিসারিন স্প্রেও আছে, আবার ট্যাবলেটও আছে। সো আপনি যেমন আপনার চাওয়া সেই টাইপের যদি রুটটা আপনি সিলেক্ট করেন, তাহলে হয়তো আপনি ডিউরেশনটা প্রলং করতে পারবেন। বুঝাইতে পারছে? এটা বলছে যে অল্টারিং ফর্মুলেশন বা অল্টারিং রুটটা করলে আপনার হচ্ছে ডিউরেশনটা প্রলং হবে। ট্রান্সডার্মাল, সাবকিউ, আইএম এইসব দিলে কি হয়? স্লো সাস্টেইনড অ্যাবজর্পশন হয়, কাজ ভালো হবে কিন্তু লং টার্ম কাজ হবে। আই শেষ, রিডিং পড়া শেষ। রিডিং পড়ার পর আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা যা পড়ছেন সবই আপনি জানেন, তাই না? একটা ড্রাগের ডিউরেশন আমরা প্রলং করতে পারি কিভাবে? এক, যদি অনেক বেশি ড্রাগ দেয়। আরেকটা কি, যদি স্লোলি 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 হচ্ছে অ্যাবজর্পশন হয়, তাহলে অনেকক্ষণ কাজ করবে। আরেকটা কি, যদি তার এই যে সেলে কাজ করার পর বায়োট্রান্সফরমেশন হওয়ার কথা সেটা যদি কমাতে পারি, আর এক্সক্রিয়েশন যদি কমাইতে পারি। আরেকটা কি, রুটটা যদি ট্রেন চেঞ্জ করে সাবকিউ ট্রান্সডার্মাল করতে পারি। সো এটা হচ্ছে হাউ টু প্রলং, শর্টেন করতে পারি কিভাবে, তার জাস্ট অপোজিট। বুঝা গেছে? এটা হচ্ছে আপনাদের আসে নাই, কিন্তু আমাদের হচ্ছে এই প্রশ্নটা 2-3 বার আসছে। পার্ট ওয়ানেও আসছে, রেসিডেন্সিতেও আসছে। ড্রাগ অ্যান্টাগনিজম আপনাদের পড়াবো না, কারণ হচ্ছে ড্রাগ অ্যান্টাগনিজম আসে না, মানে পার্ট ওয়ানেও আসে না, রেসিডেন্সিতে আগে আসতো। এখন আসি হাফ লাইফ। হাফ লাইফ, একটা ড্রাগের হাফ লাইফ 3 ঘন্টা, এর মানে ড্রাগটা শরীর থেকে বের হয়ে যাবে কয় ঘন্টায়? খুব ভালো লাগতেছে, আপনারা ভুল অ্যান্সার দিচ্ছেন। আমাদের, আমার ইউনিটের যে ইউনিট হেড, বুঝছেন, আমার ইউনিটের যে ইউনিট হেড, সেই স্যার হচ্ছে কোনোভাবে তার ট্রেনিরা ভুল অ্যান্সার দিলেই খুব খুশি। এটা অবশ্য আপনাদের এখন অ্যাডভাইস দিব, বাংলা অ্যাডভাইস। সেটা হচ্ছে যে জুনিয়রদের আসলে ছোট করে কখনো বড় হওয়া যায় না। হ্যাঁ, মনে করেন আপনি পারেন না, এটা যদি আমি আপনাকে বারবার বুঝায় নিজে মজা নেই, এটা আসলে কোনো লাভ নেই। এটা হয় কি, রেসপেক্ট হারায়, আর হচ্ছে সে ভাবতেছে সে জেনে অনেক বড় হয়ে গেছে। আসলে মেডিকেল নলেজে জানার কোনো শেষ নাই। যেই স্যার মনে করতে না আমি অনেক জানি, সেই স্যারই পরের দিন তার থেকে জুনিয়র অন্য স্যারের থেকেও শিখতেছে, এবং এটা আলটিমেটলি আমরা সবাই বুঝতে পারি। সো এটা হচ্ছে আমার কাছে অ্যাডভাইস, আপনারা যখন বড় ম্যাডাম হয়ে যাবেন, ইনশাল্লাহ কোনো না কোনো দিন তো হবেন। কেউ তো আসলে আটকায় থাকে না লাইফে। মনে করেন আপনি হয়তো এখন এমবিবিএস আটকায় আছেন, পোস্ট গ্রাড হয় নাই, 5 বছর পরে দেখবেন ঠিকই হয়ে গেছে, সব হয়ে গেছে। ঠিক আছে? লাইফের একটা না একটা স্টেজ আসলে পার হয়েই যাবে, একদিন হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, হয়ে যাবে। আপনারা যখন বড় স্যার ম্যাডাম হবেন,
কখনো জুনিয়রকে আসলে ইনসাল্ট করে কাউকে মানে মানে উইকেন্ড করে লাভ নাই। বরং আপনি যদি কাউকে উঠান যে না তুমি পারতেছো না, তোমাকে আমি শিখাই দিই, তুমি তো শিখলা, তাহলে হবে কি সে, যে শিখাচ্ছে সেও বড় হবে, যে শিখতেছে সেও বড় হবে, আলটিমেটলি সবাই বুড়া হবে। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমি আহ, মানে একটা জিনিস একটা ট্রল একটা মিম দেখে আমার খুব ভালো মানে খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে যে স্টুপিড পিপল গ্রোজ ওল্ড টু। বুঝাইতে পারছি? মনে করেন যে আলটিমেটলি আপনি একদিন 60-70 বছর বয়স হবে আপনার, একজন যে সিনিয়র যে অলরেডি হয়তো 60-70 ইয়ার্স, কেউ মনে হয় খেপে গেছে আমার এই বয়স শুনে। আচ্ছা, সেটা হচ্ছে যে আহ, এখন অলরেডি 60-70 ইয়ার্স যে আছে, সেও কিন্তু একদিন 80-90 ইয়ার্স হবে। তো সিনিয়র মানেই সে যদি ভেবে নেয় যে আমি 60 ইয়ার্স এর, ও এখন 30 ইয়ার্স, আমি জোস, এরকম ভাবলে আসলে লাভ নাই। কারণ কি সেও সেও যখন মানে আরো বয়স্ক হবে, সে কিন্তু এই যে খারাপ ছিল আমি জোস ভাবা মেন্টালিটি, সে খারাপই থেকে গেল। ঠিক আছে, সো সিনিয়র হয়ে গেছে দেখে মানুষ ভাবে যে না আমি সিনিয়রের মানে আসলে সম্মানের পাত্র, এটা হয় না। সো চিন্তা করবেন যে আমি নিজে বড় হব এবং অন্যকেও জুনিয়রকেও বড় হতে হেল্প করব, তাহলেই লাভ আছে। অনেক প্যাচাল করে ফেলছি, শুনেন। সেটা হচ্ছে একটা ড্রাগের হাফ লাইফ 3 ঘন্টা। এখন একটা ড্রাগ 10 মিলিগ্রাম, তার হাফ লাইফ মানে কি তার অর্ধেক 5 মিলিগ্রাম হইতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে 3 মিলিগ্রামের হাফ কত? 1.5 মিলিগ্রাম, এটাই তো সময় লাগে 3 ঘন্টা। তাহলে আপনি বলছেন কি 6 ঘন্টায় 10 মিলিগ্রাম নাই হয়ে যাবে, হয়েছে? আচ্ছা, এখান থেকে 5 থেকে 3 হয়ে গেল কিভাবে? ঠিক আছে, সো 6 ঘন্টায় আসলে ড্রাগটা এলিমিনেটেড হয় নাই। আচ্ছা, একটু ই করে নেন। দাঁড়ান। হুম, সো একটা ড্রাগের হাফ লাইফ যদি 3 ঘন্টা হয়, 10 মিলিগ্রাম হাফ হবে 3 ঘন্টায়। সো 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম থেকে হাফ আবার হবে 2.5 মিলিগ্রাম হবে 3 ঘন্টায়। সো 2.5 মিলিগ্রাম থেকে 1.25 হবে কত? আবার 3 ঘন্টায়। 1.25 থেকে হাফ কত? 0.6 হবে 3 ঘন্টায়। 0.6 থেকে 0.3 মানে অলমোস্ট ডেড হবে আবার 3 ঘন্টায়। সো 1 2 3 4 5টা 3 ঘন্টা লাগবে। সো টি হাফ, তার টি হাফ যদি 3 ঘন্টা হয়, তার 4 to 5 মানে 3 4 12 থেকে 3 4 3 5 15 ঘন্টা লাগবে তার শরীর থেকে বের হইতে। তো আপনি একটা জিনিস কি শিখলেন, যে আপনাকে যদি কেউ টি হাফ বলে দেয়, হাফ লাইফ বলে দেয়, তার সাথে আপনি 4 থেকে 5 গুণ করবেন। গুণ করে যেই সময়টা পাবেন সেই সময়ে ড্রাগটা রিমুভড হবে ফ্রম বডি। আচ্ছা, তাহলে আমরা 18 নম্বর পেজে আসি। হাফ লাইফ কি? ডেফিনেশন: টাইম টেকেন ফর প্লাজমা কনসেন্ট্রেশন টু ডিক্লাইন হাফ অফ অরিজিনাল কনসেন্ট্রেশন। এখন আপনাকে আপনাকে আমি জানাইলাম যে একটা ড্রাগের হাফ লাইফ, এই যে আপনি ইনজেকশন সেফট্রাক্সন 1 গ্রাম লিখছিলেন, এটার হাফ লাইফ 3 ঘন্টা। এটা জেনে আপনার কি লাভ হয়েছে? একটা জানছেন যে এটা এক্সট্রেক্ট হইতে 12 থেকে 15 ঘন্টা লাগবে। আর কি ইনফরমেশন বা আর কি লাভ হয়েছে আপনার? ডোজ কতটুকু অ্যামাউন্ট দিব, কত ফ্রিকোয়েন্সিতে দিব, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। সো 18 নম্বর পেজে দেখেন ইম্পর্টেন্স: গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট ডিউরেশন অফ অ্যাকশন, অ্যামাউন্ট টু বি অ্যাডমিনিস্টার্ড, ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর ইম্পর্টেন্সের লাস্ট লাইন: ইউজফুল ফর এস্টিমেটিং টাইম রিকোয়ার্ড ফর ড্রাগ রিমুভাল ফ্রম দ্য বডি। তার পাশে লিখেন টি হাফ ইন্টু 4 to 5। এইভাবে লিখতে পারেন টি হাফ ইন্টু 4 to 5। এভাবে টি হাফ ইন্টু 4 to 5 লিখতে পারেন। আচ্ছা, ড্রাগ উইথ টি হাফ শর্ট লং এটা পড়া লাগবে না। আচ্ছা, আপনারা কি জানেন যে প্যারাসিটামল হেপাটোটক্সিক? এখন কয়দিন, কয়দিন না বেশ কয়দিন আগে আমার জ্বর হয়েছিল, আমি 3 বেলা 2টা করে নাপা খাইছি, আমার লিভার কি টাটা বাই বাই?
অনেকে আছে বাতের ব্যথা, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা যাদের লং টার্ম ধরে বাতের ব্যথা, শরীর ব্যথা, মাসেল ব্যথা, উম, তারা যে নাপা খেয়েই যাচ্ছে 1-2 বছর, তাদের লিভারও টাটা পেবে। আমার একটা হাঁচি আসবে আসবে করতেছে, তাই একটু স্টপ ছিলাম। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এই যে তার উম, মানে লিভার প্যারাসিটামল হেপাটোটক্সিক, এটা কি ডোজ ডিপেন্ডেন্ট না নন ডিপেন্ডেন্ট? বেশি হইলে সমস্যা হবে, কম হইলে কি সমস্যা? কম খেলে যে 3 দিন 2টা করে 3 বেলা নাপা খেলে কোনো সমস্যা নেই। তো আমাদের লিভার আল্লাহ এমন ভাবেই তৈরি করছে যে যদি হয় সেটা হচ্ছে কম্পেনসেট করতে পারবে। আরেকটা কথা হচ্ছে অ্যাকিউট অনসেটে আপনি কি দেখছেন কেউ 3টা 4টা করে নাপা খেয়ে মরে ভূত হয়ে গেছে? এটা হচ্ছে অনেক সময় ধরে অনেক বেশি খাইতে হবে, সো এটা কি গ্রাজুয়াল অনসেট, ডোজ ডিপেন্ডেন্ট। আরেকটা কি আপনি জানেন যে প্যারাসিটামল খাইলে লিভারের সমস্যা হবে, সো প্রেডিক্টেবল, যার যা ঘুম আসতেছে কফি নিয়ে খেয়ে ফেলেন। আচ্ছা, সেটা হচ্ছে প্রেডিক্টেবল, তাই না? এটা প্রেডিক্টেবল। আরেকটা কথা, যার মনে করেন প্যারাসিটামলের কারণে লিভারের সমস্যা হয়েছে, সে কি করবে? কয়দিন একটু ওয়ার্ডে যাবে, আপনারে নিয়েও যেতে পারে। তারপরে ওয়ার্ডে যাবে, গিয়ে কদিন ডাক্তার দেখাবে, এরপরে খুব খারাপ হলে আইসিইউ তে যাবে, এরপর আবার বাসায় ফেরত আসবে। এর মানে তার মর্টালিটি কেমন? কম, কিন্তু তার মরবিডিটি বেশি। সো এই জিনিসটা হচ্ছে কি টাইপ এ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। 19 নাম্বার পেজে আসি, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন টাইপ এ। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন টাইপ এ, যেটা ডোজ ডিপেন্ডেন্ট, প্রেডিক্টেবল, ইনসিডিয়াস অনসেট, লো মর্টালিটি, হাই মরবিডিটি, মে বি অ্যাটেনুয়েটেড বাই ডোজ রিডাকশন। আচ্ছা, কয়দিন আগে টিভিতে দেখছিলেন যে এক বাবা তার 2 ছেলে মারা গেল যে পেস্ট কন্ট্রোল করতে গিয়ে। তো আমার আম- না দেখলে এখন শুনুন আমার গল্প শুনুন। সেটা হচ্ছে যে আমার ব্যাচমেট, ব্যাচমেট মানে স্কুলের ফ্রেন্ড। ও ও হচ্ছে বাবা মার একমাত্র মেয়ে। তো মানে বাবা মা আর ও মিলে ওদের নতুন ফ্ল্যাটে পেস্ট কন্ট্রোল করাইছে। করানোর পরে 3 জনেরই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়েছে। পরে হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছে এবং ও আনফরচুনেটলি এক্সপায়ার করে। ঠিক আছে। সো এটা কি আনপ্রেডিক্টেবল, ওই সালফার না কি কম্পাউন্ড, যে কমপ্লেক্স কম্পাউন্ডটা, ওইটার প্রতি আসলে মানে কেমিক্যাল কমপ্লেক্সটা, সেটার প্রতি যে হাইপার সেন্সিটিভিটি, এটা আনপ্রেডিক্টেবল। কেন? দেখেন এই যে আমাদের বাসার আশেপাশে সিটি কর্পোরেশন পু পু করে কত ধোঁয়া দিয়ে গেল, কারো কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। কিন্তু ওর পেস্ট কন্ট্রোলে ও হচ্ছে হাইপার সেন্সিটিভ ছিল। তো এটা আনপ্রেডিক্টেবল। ডোজের সাথে কি কোনো রিলেশন আছে? আপনারা ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশনে কোনো রোগীকে মারা যেতে দেখছেন? আমার ওয়ার্ডে খুবই মানে আনফরচুনেট, আমার ওয়ার্ডে একটা রোগী ছিল, সেটা হচ্ছে ট্রমা পেশেন্ট। পেশেন্টের মানে ট্রমার ইনজুরিটা সাবসাইড করে মানে মোটামুটি ইমপ্রুভিং। তো হিমোগ্লোবিন কম ছিল, ব্লাড দেওয়া হয়েছে এবং ব্লাড রিয়াকশনে উইদিন 30 to 40 মিনিটস, মানে পেশেন্ট চোখের সামনে আমি বুঝতেছি যে পেশেন্ট টিকবে না, রিয়াকশন হয়ে তার ব্রঙ্কোস্পাজম হয়েছে, খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে, আলটিমেটলি ওয়ার্ডেও ইন্টিউবেট করছে। কিন্তু আমার তো ওয়ার্ডে ভেন্টিলেটর নেই। আলটিমেটলি আর 10-15 মিনিট পরে আমার এক্সপায়ার্ড ডিক্লেয়ার করতে হচ্ছে, কিছু করার নাই। সো যখন হাইপার সেন্সিটিভিটি হবে সেটা হচ্ছে কি আনপ্রেডিক্টেবল, ডোজ ইন্ডিপেন্ডেন্ট, মর্টালিটি বেশি, মরবিডিটি কম। এমন হবে না যে কোন একটা ড্রাগের প্রতি আপনার হাইপার সেন্সিটিভ, আপনি 10 দিন পর আপনার হাত একটু এমনি এমনি চুলকাচ্ছেন, একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু মুখ ফুলে গেছে, এমন হবে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকিউট অনসেট। আর এটা হচ্ছে ডোজ কমাইলেও কোনো লাভ নাই। তো 19 নাম্বার পেজে দেখি নন টাইপ বি, নন ডোজ ডিপেন্ডেন্ট, আনপ্রেডিক্টেবল, অ্যাকিউট অনসেট, হাই মর্টালিটি, লো মরবিডিটি, not attenuated by dose reduction related to hypersensitivity reaction and enzyme deficiency। এখন আসি 23 নাম্বার পেজে, ড্রাগ কজিং গাইনোকোমেশিয়া, বক্স নং 16। 23 নাম্বার পেজে বক্স নং 16, ড্রাগ কজিং গাইনোকোমেশিয়া, এটা আপনাদের পড়তে হয় না? ভেরি গুড। 26, 26 নাম্বার পেজ, ড্রাগ বায়োট্রান্সফরমেশন। 26 নাম্বার পেজে ড্রাগ বায়োট্রান্সফরমেশন।
26 নাম্বার পেজ, ড্রাগ বায়োট্রান্সফরমেশন। ড্রাগ বায়োট্রান্সফরমেশন, বায়ো মানে বায়োলজিক্যাল, ট্রান্সফরমেশন মানে ট্রান্সফর্ম হবে। তো একটা ড্রাগ আমরা কিভাবে খাইতে পারি? এক হচ্ছে কি আমরা অ্যাক্টিভ ড্রাগ খাইছি, যেটা আমরা ইউজুয়াল অ্যাক্টিভ ড্রাগ খাই, খাওয়ার পরে এটা মাসেলে গিয়ে কাজ করে, কাজ শেষ বেড়ে যায়। আরেকটা টাইপের ড্রাগ আছে যেটা হচ্ছে আমরা ইনঅ্যাক্টিভ ড্রাগ খাই। ইনঅ্যাক্টিভ ড্রাগ খাওয়ার পরে ড্রাগটা অল্টার হয়, অল্টার হয়ে যেখানে কাজ করে সেখানে গিয়ে অ্যাক্টিভ হয়। সো এই যে ইনঅ্যাক্টিভ ড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগ হয়, এটা হচ্ছে প্রোড্রাগ। এটা আপনার রেসিডেন্সির পরে এফসিপিএস পার্ট 1 এর পড়ানো। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ থেকে নন টক্সিক বা ইনঅ্যাক্টিভ ড্রাগে যাওয়া, এটাকে বলা হয় মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশনের একটা পার্ট। তো আল্লাহ একটা সিস্টেম করছে যে এই যে মনে করেন নাপা ট্যাবলেট খাইছেন গোল, তো খাওয়ার পরে কাজ শেষে মনে করেন ইউরিন দিয়ে গোল গোল ট্যাবলেট বেরোতেছে, কেমন দেখা যাবে তাই না? তো আল্লাহ সিস্টেম করছে কি, এই নাপা ট্যাবলেট লিভারে গিয়ে গুঁড়া গুঁড়া হবে, সো ইউরিন দিয়ে ওয়াটার সলিউবল হবে, ইউরিন দিয়ে বের হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না। সো এটা হচ্ছে কি ফেজ 1 বা নন সিনথেটিক। এখানে কি হবে, সবাই শীটের দিকে তাকাচ্ছেন, বলছি আমি শীটে তাকাইতে। সো নন সিনথেটিক, এখানে কি হয় অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিস, ঠিক আছে? অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিস করে এটা গুঁড়া গুঁড়া হয়। আরেকটা টাইপ হচ্ছে সিনথেটিক, এই যে গুঁড়া গুঁড়া হইলো তাতেও হচ্ছে না, সে তাতেও ইউরিন দিয়ে বের হতে পারতেছে না। সো ইউরিনের কোন একটা সুন্দর কম্পাউন্ড সেটা কি করছে, এই গুঁড়া গুঁড়াটা নাপার গুঁড়া গুঁড়াটা নিয়ে ওইটা নিয়ে বের হয়ে গেছে। সো কনজুগেশন, আমরা গ্লুকোরোনাইড কনজুগেশন কোথায় জানি পড়ছিলাম, হিমোগ্লোবিন, বিলিরুবিন, মনে পড়ে? কনজুগেটেড বিলিরুবিন, ওইখানে কি ছিল, গ্লুকোরোনাইড কনজুগেশন ছিল। সো এরকম কনজুগেশন রিয়াকশন হইতে পারে, যেটার মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্লুকোরোনাইড কনজুগেশন। এটা মোস্টলি কোথায় হয়, লিভারে। আর এই যে কনজুগেটস এরা কোথা দিয়ে বের হয়ে যায়, কিডনি দিয়ে। এই ইউরিন বললামই তো, কিডনি দিয়ে। শেষ। এখন আমরা 27 নাম্বার পেজে আসি, ফেজেস অফ বায়োট্রান্সফরমেশন। Phase 1 non-synthetic include oxidation, reduction, and hydrolysis. Phase 2 synthetic reaction mainly conjugation, glucuronidation, sulfate conjugation, acetylation, methylation, glycine conjugation. 27 না প্রোডাক্ট আমি বললাম তো বেসিক পড়াই দিন, আপনি জাস্ট জানলেই হবে যে কে প্রোডাক্ট বলে। 28 প্রোডাক্টের এক্সাম্পল না পড়লেও হবে, রেসিডেন্সির জন্য প্রোডাক্ট ইম্পর্টেন্ট, এফসিপিএস এর জন্য আপু, মেটাবলিজম। ড্রাগ বায়োট্রান্সফরমেশন থেকেও কি শুধু জানলেই হবে, ওরকম কিছু পড়তে হবে না নাকি? আচ্ছা, এই যে ফেজ গুলা পড়লে ভালো, 27 নাম্বার পেজে ফেজেস অফ বায়োট্রান্সফরমেশন, ফেজ 1 ফেজ 2। আর 28 নাম্বার পেজে ড্রাগ কনজুগেশন কোথায় হয়, ড্রাগ কনজুগেশনের সেকেন্ড থার্ড আর ফোর্থ নাম্বার লাইন পড়েন, সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বার লাইন পড়েন, খালি দাগায়েন না। আচ্ছা, এখন আসি কনজুগেশন আর ফেজ 2 রিঅ্যাকশনের এক্সাম্পল। গ্লুকোনাইডেশন, আপনারা যেটা জানতে চাচ্ছেন আর কি পড়বো বা কি কি পড়া লাগবে বায়োট্রান্সফরমেশনের ফেজ গুলা, আর গ্লুকোনাইডেশন আর অ্যাসিটাইলেশনের এক্সাম্পল অফ ড্রাগ পড়লেই হবে। এক্সাম্পল অফ ড্রাগের একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে গ্লুকোনাইডেশনের নেমোনিক হচ্ছে এনএসইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটি শর্ট ফর্ম, এনএসইউ। এনএসইউ স্পেস দিয়ে MA DD, মানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেপেলেরা হচ্ছে পাগল। NSU MA DD, এটা দিয়ে এক্সাম্পল অফ ড্রাগ মিলানো যায়, NSU MA DD। আর এসিটাইলেশনের এক্সাম্পল অফ ড্রাগ হচ্ছে হিপস, HPS, হিপস, দেন স্পেস দিয়ে DMC, ঢাকা মেডিকেল কলেজ। হিপস নিয়ে আপনি DMC তে গেছেন। অ্যাসিটাইলেশনের এক্সাম্পল অফ ড্রাগস হচ্ছে হিপস, ডিএমসি, হিপস ডিএমসি। এখন আসি 29 নাম্বার পেজ।
আচ্ছা শুনেন এ তিন, আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন? বি হচ্ছে এনজাইম ইনডিউসার। ইনডিউসার মানে হচ্ছে শুরু করা, হ্যাঁ, স্টিমুলেট করা বা ইনিশিয়েট করা। তো এবিসি তিনটা ড্রাগ, মনে করেন আমাদের সিনিয়ররা কি করেন, তারা অ্যান্টি হাইপারটেনসিভ খান, অ্যান্টি ডায়াবেটিক খান, লিপিড লোয়ারিং খান, সিকেডির জন্য খায়, তারপরে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, অ্যাজমার সমস্যা, প্রচুর টাইপের ওষুধ খাওয়া হয়। সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে মনে করেন অনেকগুলো ড্রাগের একটা ড্রাগ হচ্ছে এনজাইম ইনডিউসার। সো সে কি করবে, ইনডিউস করবে, কাকে ইনডিউস করবে, একটা এনজাইমকে ইনডিউস করবে। সেই এনজাইমটা কি করে, এই ড্রাগ বাদে আর যত ড্রাগ আছে তাদের মেটাবলিজম মেটাবলিজম করে যে এনজাইম, তাদেরকে স্টিমুলেট করে। সো বি ড্রাগ কি করে, এই ড্রাগ বাদে আর যত ড্রাগ আছে তাদের মেটাবলিজম করে যেই এনজাইম, তাকে ইনিশিয়েট বা স্টিমুলেট করে। তাহলে এ আর সি ড্রাগের মেটাবলিজম বাড়বে না কমবে? বাড়বে। তাদের মেটাবলিজম যদি বাড়ে তাহলে এ আর সি ড্রাগের ইফেক্ট বাড়বে না কমবে? কমবে, ইফেক্ট কমে যাবে। তাহলে ইফেক্ট যদি কমে যায় তাহলে কি এ আর সি ড্রাগের টক্সিসিটি হবে না ফেইলিওর হবে? ফেইলিওর হবে। হ্যাঁ, তাহলে ফেইলিওর যদি হয় আর আপনি যদি এটা ট্রিটমেন্ট করতে চান তাহলে এ আর সি ড্রাগের ডোজ বাড়াবেন না কমাবেন? বাড়াবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সো এনজাইম আপু ইনডিউসার কি বুঝি করে নাই। এই ড্রাগটা? আচ্ছা, এনজাইম ইনডিউসার, মনে করেন বি ড্রাগটা এনজাইম ইনডিউসার, তাহলে কি করবে, বি ড্রাগ নিজেকে বাদে অন্য সব ড্রাগের মেটাবলিজম করে যে এনজাইম, তাকে স্টিমুলেট করবে। তাহলে এ আর সি ড্রাগের মেটাবলিজম বাড়বে। এ আর সি ড্রাগের মেটাবলিজম বাড়লে তার ইফেক্টটা কমে যাবে, যেহেতু মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, শরীর থেকে বের হয়ে যাবে। সো ইফেক্ট কমে যাবে। ইফেক্ট কমে গেলে এটা হচ্ছে ফেইলিওর হবে, আর ইফেক্ট বেশি হলে টক্সিসিটি হইতো। সো আমি যদি ট্রিটমেন্ট করতে চাই, যেহেতু বি ড্রাগ থাকলে এআরসি এর মেটাবলিজম বেশি হচ্ছে, সো আমি কি করব, ডোজ বাড়ায় দিব। যদি ইফেক্টটা চাই তাহলে আমি এআরসি ড্রাগের ডোজ বাড়ায় দিব। আচ্ছা, এখন আসি হচ্ছে কি এনজাইম ইনহিবিটর। এনজাইম ইনহিবিটর, এনজাইম ইনহিবিটর কি, বি ড্রাগটা একটা এনজাইম ইনহিবিটর। তো কি ইনহিবিট করে, এ আর সি এর মেটাবলিজম করে, মেটাবলিজম করে যে এনজাইম, তাকে ইনহিবিট করে। তাহলে এ আর সি ড্রাগের মেটাবলিজম হবে না, কারণ যে এনজাইম মেটাবলিজম করতো তার সে তো স্টপ আছে। তো এ আর সি এর মেটাবলিজম হবে না। এ আর সি এর যদি মেটাবলিজম না হয় তাহলে এ আর সি এর ড্রাগের ইফেক্ট বেড়ে যাবে। এ আর সি এর ড্রাগের ইফেক্ট যদি বাড়ে তাহলে কি হবে, টক্সিসিটি হবে। আর টক্সিসিটি যদি হয়, আমি যদি ট্রিটমেন্ট করতে চাই এআরসি ড্রাগে, ডোজ কমাবো। সবাই ক্লিয়ার? অনলাইনে ক্লিয়ার। যারা আছি তাদের কি কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার হয়েছেন? জি আপু। আচ্ছা, ঠিক আছে, এটারও নেমোনিক আছে। আপু ড্রাগ ইনহিবিশনটা আরেকবার, এনজাইম ইনহিবিশন। আচ্ছা, এনজাইম ইনহিবিটর হচ্ছে একটা ড্রাগ যদি এনজাইম ইনহিবিটর হয়, সে বাদে অন্য ড্রাগ গুলা লাইক এ এবং সি, এই ড্রাগের এনজাইম ইনহিবিট করবে, এই ড্রাগের মেটাবলিজম করবে যে এনজাইম, সে ইনহিবিটেড হবে। সো এ আর সি ড্রাগের মেটাবলিজম হবে না, কারণ যে এনজাইম মেটাবলিজম করতো সে তো ইনহিবিটেড। সো এ আর সি এর মেটাবলিজম হবে না, তাহলে এ আর সি এর কি হবে, ইফেক্ট বেড়ে যাবে, যেহেতু মেটাবলিজম হচ্ছে না। সো এআরসি এর টক্সিসিটি হবে। সো এই টক্সিসিটি যদি আমি কমাতে চাই, সো আমি ট্রিটমেন্টে কি করব, এআরসি ড্রাগের ডোজ কমায় দিব। আচ্ছা, এখন আসি হচ্ছে নেমোনিক, এনজাইম ইনডিউসার। নেমোনিক হচ্ছে রিফাতকে নিয়ে, যে আপনাদের ব্লাড ফিজিওলজি ক্লাস নিছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে নিয়ে বানানো নেমোনিক। রিফাত কারে বসে পটর পটর করে? তাড়াতাড়ি লিখে ফেলেন, হ্যান গ্যাস ছাড়ে। গ্যাস কেন, স্মোক করতে পারে না? আপনারা এইসব খারাপ খারাপ চিন্তার মানুষ।
আচ্ছা, হ্যাঁ, স্মোক তো ড্রাগ না। আচ্ছা, রিফাত কারে বসে পটর পটর করে এবং গ্যাস ছাড়ে। 29 নাম্বার পেজে এনজাইম ইনডিউসার আছে, সেখানের এক্সাম্পল অফ ড্রাগের সাথে আমরা মিলাই নিতে পারি। রিফাত কি? রিফাম্পিসিন, আপনারা শীটে দেখেন মিলাতে পারবেন। রিফাত হচ্ছে রিফাম্পিসিন। কার কি? কার্বামাজেপিন। রিফাত রিফাম্পিসিন, কার্বামাজেপিন বসে বারবিচুরেট অবলিক দিয়ে ফেনোবারবিটন লেখেন। বসে বারবিচুরেট অবলিক দিয়ে ফেনোবারবিটন। রিফাত রিফাম্পিসিন, কার্বামাজেপিন বসে বারবিচুরেট অবলিক ফেনোবারবিটন। একটা পটর ফিনাইটোইন ফিনাইল বিউটাজন। আচ্ছা, ফিনাইটোইন ফিনাইল বিউটাজনের মধ্যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কে? আচ্ছা, তাহলে একটা পটর হচ্ছে ফিনাইটোইন ফিনাইল বিউটাজন, আরেকটা পটর হচ্ছে প্রিমিডন, আর গ্যাস হচ্ছে গ্লাইসিওফালভিন গ্লুটেথিমাইড। গ্যাস হচ্ছে গ্লাইসিওফালভিন গ্লুটেথিমাইড, আর ছাড়ে হচ্ছে সালফিন পাইরাজন। সো আবার বলতেছি, রিফাত রিফাম্পিসিন, কার্বামাজেপিন বসে বারবিচুরেট, পটর হচ্ছে ফিনাইটোইন অবলিক ফিনাইল বিউটাজন, আরেকটা পটর প্রিমিডন, গ্যাস গ্লাইসিওফালভিন গ্লুটেথিমাইড, ছাড়ে হচ্ছে সালফিন পাইরাজন। এখন আসি এনজাইম ইনহিবিটর। আচ্ছা, বিশাল একটা নেমোনিক, কিন্তু মনে রাখতে পারলে সব ড্রাগই অলমোস্ট কাভার হয়। ম্যাক্রো সাইজের একটা বিশাল মেট্রো রেলে, আপনারা কি জানি তামিল মুভি টুভি দেখেন না? বিশাল মেট্রো রেলে সানি ডে, উপরে সূর্য দেখায়, চিক 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 করে যাইতে থাকে, সেরকম ম্যাক্রো সাইজের মেট্রো রেলে কড়া আলোয় নানির কোলে, এইভাবেই লিখবেন, নানির কোলে বসে কুইন তার ডাই সিম, মানে দুইটা ফোনের সিম, ওইটা হচ্ছে ডাই, এইভাবে লিখবেন, ডাইসিম এস রাখলো। এটা আগে লিখেন, তারপরে হচ্ছে ম্যাক্রো সাইজের মেট্রো রেলে কড়া আলোয় নানির কোলে কুইন তার ডাইসিম এস রাখলো। কোথায় যাব আমি? তাহলে তো অনলাইনে ওনারা দেখতে পাবে না। আলোয়, ALLOY। নানি, সোডিয়াম, না দিয়ে হচ্ছে সোডিয়াম ভ্যালপাইড, নি দিয়ে নিওস্টিগমিন। নানির কোলে বসে বাদ দিতে পারেন চাইলে, এগুলি লাগবে না। নানির কোলে কুইন তার DI ডাই সিম, CIM সিম, কমা দিয়ে SACE নাপার ট্রেড ফর্ম, ACE। ম্যাক্রো সাইজের মেট্রো রেলে কড়া আলোয় নানির কোলে কুইন তার ডাইসিম এস রাখলো। আচ্ছা, ম্যাক্রো দিয়ে আমরা কোন ড্রাগ জানি? ম্যাক্রোলিড। সাইজ হচ্ছে স্পাইরোনোলেকটন। 30 নাম্বার পেজে এনজাইম ইনহিবিটর আছে। ম্যাক্রো হচ্ছে ম্যাক্রোলিড, সাইজ হচ্ছে স্পাইরোনোলেকটন। মেট্রো দিয়ে কি জানি?
মেট্রোনিডাজল করা, করা হচ্ছে সব ক্লোরো, যত ক্লোরো পাবেন সব করা, ক্লোরামফেনিকল, ক্লোরপ্রোমাজিন, যত ক্লোরো পাবেন। আলো, আলো হচ্ছে অ্যালোপিউরিনল, ও দিয়ে হচ্ছে ওসিপি, ওমেপ্রাজল, করা হচ্ছে যত ক্লোরো, আলো হচ্ছে অ্যালোপিউরিনল, ও দিয়ে ওসিপি, ওমেপ্রাজল, না হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট, না, নানির না দিয়ে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট, নি দিয়ে নিওস্টিগমিন, কুইন কি, কুইনিডিন, কুইনিডিন, হ্যাঁ হ্যাঁ, সাজিদা, আচ্ছা কে আছেন সাজিদা? কেউ কি ছিল অন্য ব্যাচে কিনা দেখেন। আচ্ছা, ম্যাক্রোলিড, সাইজ, স্পাইরোনোলেকটন, মেট্রোনিডাজল, করা, ক্লোরামফেনিকল, ক্লোরপ্রোমাজিন, যত ক্লোরো আছে সব করা, অ্যালোপিউরিনল, ও দিয়ে ওসিপি, ওমেপ্রাজল, না দিয়ে সোডিয়াম ভ্যালপ্রয়েট, নি দিয়ে নিওস্টিগমিন, কুইন হচ্ছে কুইনিডিন, সোডিয়াম ভ্যালপ্রয়েট না থাকলে লিখে নেন, কুইনিডিন, ডাই হচ্ছে যত ডাইসালফিরাম, ডাইকুমারল, এবং আপনাদের পরীক্ষায় এনজাইম ইনডিউসার ইনহিবিটর খুবই ইম্পর্টেন্ট, যদি প্রশ্ন থাকে স্টেমে ডাইসালফিরাম, ডাইকুমারল, একটা স্টেম থাকবে, সিমেটিডিন,